ওকে, সো অলরেডি আমাদের সাথে অনেক স্টুডেন্ট যুক্ত হয়েছে, আমরা শুরু করি। সো ভাইয়া, প্রথমত আমরা আজকে ভেক্টরের বেসিকটা পড়াবো, এরপরে কৃষি ইউনিভার্সিটিতে যে সকল প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা অ্যানালাইসিস করব। তো প্রথমেই ভাইয়া, ভেক্টরে যে টপিকটা আছে, টপিকটার নাম হচ্ছে রাশি। রাশি কয় ধরনের হয়? দুই ধরনের, ভেক্টর রাশি, স্কেলার রাশি। তোমরা একটু মনে রাখবে এইভাবে যে ভেক্টর রাশি কোনগুলো, ভেক্টর রাশি কোনগুলো আর স্কেলার রাশি কোনগুলো। স্কেলার। সো ভাইয়া, আমি যদি ভেক্টর রাশিগুলো মনে রাখতে পারি তাহলে ওগুলা ব্যতীত যা আছে ওগুলাকে আমরা কি বলবো? স্কেলার বলবো। স্কেলারটা আলাদা করে মনে রাখার দরকার নেই, তাহলে ভেক্টর গুলা মনে রাখবা। কেমনে মনে রাখবা? একটা ছন্দ দিয়ে। ছন্দটা মনে হয় সবাই জানো, ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে, তাই না? ভাসে টুনির তিতা প্রেমে। সো এইখান থেকে আমরা ভেক্টর রাশিগুলো মনে রাখতে পারি। যেমন ভ, এই ভতে হয় ভরবেগ। ভরবেগ কি রাশি? ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি। বে, বেতে হয় কিভাবে? বেগ। শতে হবে সরণ, আর বতে হবে বল। প্রতে হবে প্রাবল্য, প্রাবল্য। অতে হবে ওজন, ততে ত্বরণ, মতে মন্দন। ততে কি ভাইয়া? ত্বরণ। এখানে লিখে দিচ্ছি ত্বরণ মন্দন, দুই ভাই কিন্তু একজন আরেকজনের বিপরীত। ভাসে, ভাসে মানে হচ্ছে ভতে হয় ভ্রামক, বাট এই ভ্রামকের নিচে লিখে দাও স্পষ্ট করে, স্পষ্ট করে লিখে দাও এক্সেপ্ট জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক মানে সকল ভ্রামকই ভেক্টর, বুঝছো? কোনটা বাদে? শুধুমাত্র জড়তার ভ্রামক ব্যতীত। ওকে, জড়তার ভ্রামক ছাড়া যে কোনো ভ্রামক, বলের ভ্রামক, চৌম্বক ভ্রামক, এগুলা কি বলবো ভাইয়া? ভেক্টর বলবো। টুনি, টতে হয় টর্ক, এইটাতে হবে টর্ক মানে কৌণিক বল। তিতা, তড়িৎ তীব্রতা, মহাকর্ষীয় প্রাবল্য। তড়িৎ তীব্রতা, প্রেমে মানে মহাকর্ষীয় প্রাবল্য, ওই প্রাবল্য আর কি, প্রাবল্য। এটা সব কি রাশি ভাই? ভেক্টর রাশি। এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটাই যে কি আটকে গেল কেন? ক্লাস কি কাটি গেছে? হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল। এক মিনিট দেখি একটু, ক্লাস কেটে গেছে নাকি। ক্লাস তো মনে হয় ঠিকঠাকই আছে। তো যেখানে ছিলাম আমরা, কোথায় যেন ছিলাম? ও, ক্লাস মনে হয় ঠিকঠাকই আছে। না, লাইনটা কাটে যায় না, লাইন ঠিকই আছে, সবই ঠিক আছে। তো ভাইয়া, যেখানে আমরা ছিলাম সেটা ছিল হচ্ছে যে জড়তার ভ্রামক ব্যতীত যত সব ভ্রামক পাবা সবগুলো হচ্ছে স্কেলার, সরি ভেক্টর রাশি। চৌম্বক ভ্রামক, বলের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক সব কি ভাই? ভেক্টর, এক্সেপ্ট জড়তার ভ্রামক। এই জড়তার ভ্রামকটা হচ্ছে স্কেলার, মনে থাকে যেন। ওকে, ঠিক আছে। এখন এখন তাহলে তোমরা আমাকে বলো তো, তড়িৎ প্রবাহ কি রাশি? বলো। এই যে তড়িৎ প্রবাহ আই, এই আইটা স্কেলার নাকি ভেক্টর? প্রশ্ন হচ্ছে এটা। দেখি এই প্রশ্ন উত্তরটা দাও ভাই। এই পুরো সূত্রের মধ্যে কোথাও কি আই কে খুঁজে পাচ্ছ? না ভাইয়া, আই কে আমরা খুঁজে পাচ্ছি না। আই কে যদি খুঁজে না পাই তাহলে এখানে আই কি রাশি? আই হচ্ছে স্কেলার রাশি। ফজলে রাব্বি কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম ভাই, এইচএসসি তে আপনার ক্লাস করে 163 পেয়ে ফিজিক্সে এ প্লাস পাইছি। গতকাল আমার ডেন্টাল ইউনিট রংপুর মেডিকেল হয়েছে, আমার জন্য দোয়া থাকবে, আপনার জন্য অনেক দোয়া রইল। ওয়াও ফজলে রাব্বি, কনগ্রাচুলেশনস ভাইয়া, মেনি 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 কনগ্রাচুলেশনস ভাইয়া, খুব খুশি হলাম, খুবই খুশি হলাম। এগুলো আমাদেরকে ইন্সপায়ার করে। তো তোমরা যারা এখনো কোথাও চান্স পাও নাই, ভয় পেও না, তোমাদের জন্য সামনে কৃষি আছে, জিএসটি গুচ্ছ আছে, হয়ে যাবে, চেষ্টা চালাতে থাকো। আমি সব সময় বিশ্বাস করি ভাইয়া যে একজন মানুষ ততক্ষণ পর্যন্ত হেরে যায় না
যতক্ষণ পর্যন্ত সে চেষ্টা চালায়। যেদিন তুমি চেষ্টা চালানো থামায় দিবা, ওই দিন তুমি হেরে গেছো। সো ভাই, কেউ ভাইবো না যে আমি হেরে গেছি। তোমরা চেষ্টা চালিয়ে যাও, চালিয়ে যাও, চালিয়ে যাও। হয়তো বা রেজাল্ট আসতেছে না, তার মানে তুমি হারো নাই। তুমি যতদিন চেষ্টা করতেছো তার মানে তুমি হারো নাই, এবং এই চেষ্টার ফল তুমি পাবাই, মিস হবে না, এটা কখনোই মিস হবে না। আর যারা আমাদের নেটওয়ার্ক 4.0 তে এনরোল করো নাই, করে ফেলতে পারো। ওকে, বেস্ট ক্লাস হচ্ছে। এরপরে মধ্যবর্তী কোণ, এটা তোমরা পারবা। ত্রিভুজ সূত্র লাগবে না, এখানে ত্রিভুজ সূত্র লাগবে না। লব্ধির মান ও দিক, লব্ধির মান এবং দিক আমরা বের করি সামান্তরিক সূত্রের মাধ্যমে, তাই না? সেই সামান্তরিক সূত্রের বিবৃতিটা এখানে লেখা আছে যে কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরের মান ও দিক সূচিত করে, কি সূচিত করে? ভেক্টরের মান ও দিক সূচিত করে, তাহলে ওই বাহুদ্বয়ের ছেদবিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। অনেকে বলতে পারো, ভাই আমরা কি বিবৃতি মুখস্থ করব? না, দরকার নাই, তোমার বিবৃতি মুখস্থ দরকার নাই। তুমি জাস্ট এটা বুঝো যে সামান্তরিক সূত্র দিয়ে আমরা লব্ধির মান বের করতে পারি, লব্ধির দিকও বের করতে পারি। সামান্তরিক সূত্রটা হচ্ছে, যেমন একটা সামান্তরিক, এই সামান্তরিকের দুইটা বাহু, এই পয়েন্টে মনে করো দুইটা বল সূচিত করে, এই বাহুটা পি, এই বাহুটা কিউ, এবং এদের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে তিনটা ডেটা দেওয়া থাকতে হবে লব্ধির মান এবং দিক নির্ণয়ের জন্য। তিনটা ডেটা দেওয়া থাকতে হবে। কয়টা ডেটা? তিনটা। কি কি? আলাদা আলাদা দুইটা ভেক্টর পি কিউ এবং এদের মধ্যবর্তী কোণ আলফা। এই তিনটা ডেটা না দেওয়া থাকলে তুমি লব্ধির মান এবং দিক বের করতে পারবা না। সো ডেফিনেটলি এই তিনটা ডেটা দেওয়া থাকতে হবে। না, এগুলা দিয়ে লব্ধির মান আমরা কেমনে বের করব? আমরা জানি লব্ধিটা কাজ করবে এই যে কর্ণ বরাবর, তাই না? লব্ধি যদি হয় আর, এই আর এর মান হবে, সবাই আমরা জানি আর এর মান হবে √অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এটা হচ্ছে আমাদের আর এর মান। এখন আর এর দিক, ফিজিক্সে দিক বলতে বোঝায় অ্যাঙ্গেল ভাইয়া। ফিজিক্সে দিক বলতে কি বোঝায়? অ্যাঙ্গেল। দিক বলতে বোঝাচ্ছে এই আরটা কত অ্যাঙ্গেলে যাচ্ছে। আর যদি থিটা অ্যাঙ্গেলে যায়, তাহলে এই থিটা বের করার নিয়ম হচ্ছে টেন থিটা। টেন থিটা, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। টেন থিটা, যার সাথে অ্যাঙ্গেল, এই থিটাটা কার সাথে ধরেছো? পি এর সাথে। দেখো, জিনিস কিন্তু আছে তিনটা। কি কি? পি, কিউ আর আলফা। সবাই বলো কি কি আছে? পি, কিউ এবং আলফা। হ্যাঁ, আলফা। তাহলে দেখো ভাইয়া, টেন থিটা, যার সাথে থিটা সে নিচে একা, অর্থাৎ পি নিচে একা, বাকি রইল কিউ আর আলফা। তাহলে উপরে হবে কিউ সাইন আলফা আর নিচে হবে কিউ কজ আলফা। সো এইভাবে আমরা লব্ধির দিকও বের করতে পারবো, লব্ধির মানও বের করতে পারবো, এবং এই দুইটাই আমাদের দরকার। লব্ধির মান দরকার, লব্ধির দিক দরকার। ঠিক আছে? তো আবারও বলছি, লব্ধি বের করার জন্য কয়টা ডাটা লাগে? তিনটা, পি, কিউ এবং আলফা। পি কিউ আলফা থাকলে লব্ধির মান হচ্ছে √অফ পি স্কয়ার কিউ স্কয়ার 2pq cos আলফা, আর লব্ধির দিক হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, বাকিটা সাইন আলফা প্লাস বাকিটা কজ আলফা। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া মাঝে মাঝে আমাদের প্রশ্নে বলে আর সমান পি মাইনাস কিউ বের করো। এটা কেমনে বের করে? এটা মানে কি এটা? না ভাইয়া, এটা মানে একটু চেঞ্জ। মনে রাখবা, ভেক্টর বিয়োগ বলতে আসলে কিছু নাই। এটা আমরা এভাবে লিখতে পারি। দেখো, এই জিনিসটাকে এভাবে লেখা যায় না? পি ভেক্টর প্লাস মাইনাসের কিউ ভেক্টর লেখা যায়? লেখা যায় কিনা তোমরা বলো? ইয়েস, লেখা যায়। লেখা যায় পি ভেক্টর প্লাস মাইনাসের কিউ ভেক্টর। এটা মানে বোঝাচ্ছে পি এবং মাইনাস কিউ ভেক্টরের লব্ধি। কার কার লব্ধি বলো জোরে বলো? কি ভাইয়া? পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের লব্ধি। তাহলে এখানে লব্ধির মান হবে আর প্রাইম, এটা আর প্রাইম দাও, মান হবে, এটা দিয়ে কিন্তু মান বের করা যায় না, এটা দ্বারা খালি বোঝা যায় কার কার লব্ধি। এটা দ্বারা বোঝা যাচ্ছে পি এবং মাইনাস কিউ এর লব্ধি। যেমন এখানে লব্ধিটা কিন্তু এটা পি প্লাস কিউ, এটা দ্বারা বুঝিয়েছে পি এবং কিউ এর লব্ধি, মানে পি ভেক্টর এবং প্লাসের কিউ ভেক্টরের লব্ধির মান এবং দিক। আর এটা দ্বারা বোঝাচ্ছে পি এবং মাইনাস কিউ ভেক্টরের লব্ধি। তো লব্ধির মান এক্ষেত্রে হবে সবই সেম থাকবে। দেখো, চোখ বুঝে, কেউ আগে ভাগে মাইনাস দিবা না। পি স্কয়ার কিউ স্কয়ার 2pq cos, এই পর্যন্ত সেম থাকবে। এই পর্যন্ত কি থাকবে?
সেম থাকবে, এই পর্যন্ত কি থাকবে, সেম থাকবে, যে পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ কস, পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ কস, পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ কস। শুধুমাত্র পি মাইনাস কিউ বললে এখানে 180 মাইনাস আলফা, শেষ, আর কিছুই না, আর কিছুই না, বুঝছো? পি মাইনাস কিউ বললে এখানে 180 মাইনাস আলফা, পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর বললে এখানে হবে 180 মাইনাস আলফা, আর কিছুই না। ওকে, বাকি সবই সেম, যেখানে যেখানে আলফা বসাইছো ওইখানে ওইখানে হবে 180 মাইনাস আলফা। তাহলে বলো তো, যদি আমি লব্ধির উৎপন্ন কোণ বের করি টেন থিটা প্রাইম, যার সাথে অ্যাঙ্গেল ধরো পি এর সাথে বের করতেছি, পি নিচে সিঙ্গেল, বাকি রইল কি, কিউ, তাহলে উপরে কিউ সাইন, ভুলেও মাইনাস কিউ বসায়ও না ভাই, আমি জাস্ট বলছি অ্যাঙ্গেলের জায়গায় 180 মাইনাস আলফা, সাইন 180 মাইনাস আলফা ডিভাইডেড প্লাস কিউ কস 180 মাইনাস আলফা। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই? ব্যাপারটা বুঝাইতে পারছি, আর কিছু বুঝতে হবে না, আবারও বুঝো। যদি পি প্লাস কিউ বলে যা আছে তাই, যেমনে আছে তেমনে, আর যদি পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর বলে তাহলে যে আলফাটা দেওয়া থাকবে আমরা ডিরেক্টলি ওইটা বসাবো না, আমরা বসাবো 180 মাইনাস আলফা। আমরা কি বসাবো? 180 মাইনাস আলফা। অলরেডি কমেন্টে লিঙ্ক দেওয়া হয়েছে, যে লিঙ্কে তোমরা এনরোল করতে পারবা, খুবই কম মূল্যে আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারবা, তোমাদেরকে পুরোটা গুছিয়ে দিব আমরা ইনশাল্লাহ। ওকে, তো এই গেল হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর এবং পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর বের করার নিয়ম। এবার লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান, এখানে অনেকগুলো শর্টকাট দেখাবো, কোনো চিন্তা নেই, মন দিয়ে ক্লাস করো। লব্ধির সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান, ভাইয়া দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে, দেখো এটা মনে করো পি, এটা কিউ, তাহলে এদের মধ্যবর্তী কোণ আলফা সমান কত, বোঝাই যাচ্ছে 0 ডিগ্রি। একই দিকে কাজ করলে আলফা কত ডিগ্রি, 0 ডিগ্রি। এই ক্ষেত্রে লব্ধির মান সর্বোচ্চ এবং সেটা হয় পি প্লাস কিউ। কি আবার ভাইবো না ভাই এটা কি আগের মতো না, এখানে কিন্তু ভেক্টর সাইন নাই, তার মানে এগুলো মানের যোগ, এগুলো কিসের যোগ, মানের যোগ। কখন? যখন দুইটা ভেক্টর একই দিকে কাজ করে, এটা নবম দশম শ্রেণীতেই ছিল। দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয়, একই দিকে, তাহলে লব্ধি হবে ম্যাক্সিমাম এবং সেটা হবে পি প্লাস কিউ। দুটি ভেক্টর একই দিকে কাজ করলে লব্ধি হবে ম্যাক্সিমাম এবং ওইটা হবে পি প্লাস কিউ। দুইটা ভেক্টর, ধরো এই একটা ভেক্টর এবং এই একটা ভেক্টর, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এবং এদের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, অর্থাৎ বিপরীত দিকে কাজ করে, তাহলে আমরা লব্ধির মিনিমাম ভ্যালু পাই এবং সেই লব্ধির মিনিমাম ভ্যালু হবে বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিব। ঠিক আছে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিব, এটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান। এটা কি মান? লব্ধির সর্বনিম্ন মান। কথা বুঝো, একই দিকে কাজ করলে লব্ধি হয় সর্বোচ্চ পি প্লাস কিউ, বিপরীত দিকে কাজ করলে বড় থেকে ছোটটা বাদ দিব। আর যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়, ধরো একটা ভেক্টর পি আর এটা হচ্ছে কিউ, কত ডিগ্রি কোণে ভাইয়ারা সবাই বল, আন্না বাচ্চারা, কত? 90 ডিগ্রি কোণে। এক্ষেত্রে আমাদের লব্ধি যেটা হবে, যে লব্ধিটা আর, এই লব্ধি হবে √অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, মনে থাকে জানো, এই যে 90 ডিগ্রি কোণে কাজ করে, 90 ডিগ্রি কোণে কাজ করলে লব্ধি হবে √অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, মানে পিথাগোরাস সিম্পলি। এবার এই তিনটার মধ্যে একটা রিলেশন আছে, কি রিলেশন মনে রাখবা, আর ম্যাক্সিমাম স্কোয়ার পরীক্ষা আসবে প্লাস আর মিনিমাম স্কোয়ার সমান হচ্ছে 2 ইন্টু আর 90 এর স্কোয়ার। এই সূত্রটা মনে রাখবা, এটা সহজ। দেখো ভাই, আর ম্যাক্সিমাম মানে কি, পি প্লাস কিউ। দেখো তো আমি প্রমাণ করে দেখাই, পি প্লাস কিউ হোল স্কোয়ার, আর মিনিমাম মানে পি মাইনাস কিউ হোল স্কোয়ার, আর 2 আর 90, আর 90 মানে এটা 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 স্কোয়ার করলে হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, 2 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা তো তোমরা জানোই, এটাই তো হয়, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হবে 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। যেটা ভাঙলেই পাবা পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার, 2p কিউ কাটা, পি স্কোয়ার যোগ করলে 2p স্কোয়ার, কিউ স্কোয়ার যোগ করলে 2q স্কোয়ার। তার মানে এটার প্রমাণ করার দরকার নেই, এটা সত্য। তাহলে তোমরা শর্টকাটটা মনে রাখবে এটাই, আর ম্যাক্সিমামের স্কোয়ার প্লাস আর মিনিমামের স্কোয়ার সমান 2 ইন্টু আর 90 এর স্কোয়ার।
আর 90 মানে বোঝাচ্ছে 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল থাকলে আমাদের যে লব্ধিটা সেটার ডাবল স্কোয়ারের সমান। মনে থাকবে, এই শর্টকাটটা মনে থাকবে, এটা খুবই জনপ্রিয় শর্টকাট কৃষির জন্য। আমি এটা মুছে দিলাম, এই অংশটুকু মুছে দিলাম, এটা ঠাড়া মুখস্থ রাখবা। ম্যাক্সিমাম মিনিমাম আর 90 এর মধ্যে সম্পর্ক, ম্যাক্সিমাম মিনিমাম এবং 90 এর মধ্যে সম্পর্ক 90 ডিগ্রি কোণ, 90 বলতে 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। আর ম্যাক্সিমাম স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার সমান হবে 2 ইন্টু আর 90 ডিগ্রি যেটা সেটার স্কোয়ার। এই সবার মনে থাকবে? এই সবার মনে থাকবে? একটু কমেন্টে বলো ইয়েস ভাইয়া মনে থাকবে। এটা একটা সুপার শর্টকাট গেল। এবার এখান থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে, যেমন ধরো এই ধরনের একটা কোয়েশ্চেন আসতে পারে, তা হচ্ছে যে দুইটা ভেক্টর এর ম্যাক্সিমাম মান 10, দুইটা ভেক্টরের মিনিমাম মান হচ্ছে 2। না, বললো দুইটা ভেক্টর, সরি এভাবে না, বললো দুইটা ভেক্টর পি কিউ, পি এর মান হচ্ছে 8, কিউ এর মান হচ্ছে 3। বলতো এদের লব্ধি সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত হবে? তোমরা জানো এদের সর্বোচ্চ লব্ধি হবে 8 প্লাস 3 মানে 11, এটা মিলে আর ম্যাক্সিমাম কত হবে? পি প্লাস কিউ মানে 11, আর আর মিনিমাম কত হবে? 8 মাইনাস 3 মানে 5। তাহলে এদের দ্বারা গঠিত লব্ধি 11 থেকে 5 এর মধ্যে যে কোনো নাম্বার হতে পারে। 11 থেকে 5 এর মাঝে যত কোটি কোটি নাম্বার আছে এদের দ্বারা লব্ধি সেই যে কোনো একটা হইতে পারে। তো যদি বলে অপশনে যদি থাকে 2, তাহলে 2 কি এদের লব্ধি হবে ভাই? কখনো সম্ভব? সম্ভব না। তাহলে বুঝতে হবে ম্যাক্সিমাম 11 মিনিমাম 5, এই ম্যাক্সিমাম এবং মিনিমামের মাঝেই লব্ধিটা থাকবে, এর বাইরে যাবে না। এই প্রশ্নটা ঢাকা ভার্সিটিতে আসছিল গত বছর, মানে তোমাদের আগের বছর, যে ম্যাক্সিমাম আর মিনিমাম মানের বাইরে কিন্তু আমাদের এদের লব্ধি যাবে না। এদের ম্যাক্সিমাম লব্ধি 11, মিনিমাম 5, তাহলে এই 8 আর 3 দ্বারা গঠিত লব্ধি এই 11 আর 5 এর মধ্যেই থাকবে। বুঝতে পেরেছো? অর্থাৎ এখানে যত লব্ধি গঠিত হবে সেটা হয় মানে হচ্ছে লেস দেন অর ইকুয়াল 11 হবে অথবা গ্রেটার দেন অর ইকুয়াল 5 হবে। বুঝতে পারছো? মানে এই ব্যবধানিত হবে, এর বাইরে কিন্তু হবে না। এটা একটু মাথায় রাখবা, পরীক্ষায় আসে। ওকে, নেক্সট পরের প্রশ্নে যাই। বিভিন্ন কোণে লব্ধি, এটা পরীক্ষা হলে টাইম সেভিং হবে, সবাই একটু মনোযোগ দাও। বিভিন্ন কোণে লব্ধি, ফার্স্ট কেস, কেস নাম্বার 1 লিখো, কেস 1, কেস 1 এটা লিখো, লব্ধি যে কোনো লব্ধি যে কোনোটির সাথে, যে কোনোটির সাথে সমকোণে আছে। কিভাবে আছে? সমকোণে থাকলে, এটা একটা কেস। থাকলে ডিরেক্ট পিথাগোরাস। কি ভাইয়া? পিথাগোরাস, খুবই পপুলার কেস এটা। লব্ধি যে কোনোটির সাথে কিভাবে আছে? সমকোণে আছে। কি হবে? পিথাগোরাস। কি হবে ভাইয়া? পিথাগোরাস। ফর এক্সাম্পল, বললো এই হচ্ছে একটা বল, এটা ধরলাম পি, বললো লব্ধিটি একটির সাথে 90 ডিগ্রি কোণে আছে, তার মানে লব্ধি কই? এ হচ্ছে লব্ধি, লব্ধি এটার সাথে 90 ডিগ্রি কোণে আছে, তাহলে অপর বলটা কই? এটা তো কানার বাই অন্ধ বুঝে যে লব্ধি তো মাঝামাঝি হয়, তাহলে অপর বলটা কোথায়? মানে কিউ কোথায়? কিউ ডেফিনেটলি এই পাশে কোথাও, এই যে কিউ। এরপর আমরা যদি সামান্তরিক কমপ্লিট করি, যে প্যারালাল প্যারালাল হয়ে গেল, দেখো এখানে আমরা একটা পিথাগোরাসের সমকোণী ত্রিভুজ পাচ্ছি। এই যে এই সমকোণী ত্রিভুজ থেকে তোমাকে যা বের করতে বলে তুমি কিন্তু তাই বের করতে পারবা। দেখো তোমাকে যা যা ডাটা দেওয়ার দিয়ে দিছে, আর দিয়ে দিছে, পি দিয়ে দিছে, তুমি কিউ বের করতে পারবা না? মানে কিউ হচ্ছে অতিভুজ, পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার রুট ওভার অফ। তোমাকে যদি বলে এই অ্যাঙ্গেলটা বের করতে, তুমি পারবা না? ইয়েস, ডেফিনেটলি পারবা। তুমি এই অ্যাঙ্গেলটা বের করবা, এই অ্যাঙ্গেল বের করা মানে একান্তর কোণ হিসেবে এটা অ্যাঙ্গেল সেম, এটার সাথে 90 যোগ করে দিলেই তুমি পুরো অ্যাঙ্গেলটা পেয়ে যাবা। বুঝতে পেরেছো? তাহলে এখানে যাই বের করতে বলুক তুমি তাই বের করতে পারবা। পারবা না? তাহলে খালি মাথায় রাখবো লব্ধি, প্রশ্নে যদি দেখো লব্ধি যে কোনো একটির সাথে সমকোণে আছে। কি ভাইয়া? সবাই আমার সাথে বলো, লিপসিং করো। লব্ধি, লব্ধি যে কোনো একটির সাথে সমকোণে থাকলে সিম্পলি পিথাগোরাস মেরে দিবা। ঠিক আছে? লব্ধি যে কোনো একটির সাথে সমকোণে থাকলে কি মারবা? পিথাগোরাস মারবা। ভাইয়া একটা আদা চা দিবা? আদা চা,
কেমন ছিল খেলতে গেলি? কত রান করছিস? আটা হ্যাঁ, আটা ময়দা সুজি ফসা লাগতেছে। ধরুন তো একটু ভাই তেল দিল না। হ্যাঁ ভাই 500 জন ক্লাস করছে কৃষিতে। মানে বললাম না আমার ফ্যাসিনেশন নাই। কত রান করছিস? জিতছস তো নাকি না? হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। জিতছস? হ্যাঁ এই পাগলা পুরো কি খাওয়াইলি আজকে? অনেক মালটা আঙ্গুর কত খাবার আছে? কলা কত খরচ হয়েছে? নেক্সট মান্থ আমি দিব। 3000 টাকা কি কস? আর কি এক্সট্রা কি ছিল? গরুর মাংস? অনেক ভালোই গেছে 2200 টাকা। কি কস? ওকে রেডি। আমরা যেখানে ছিলাম, আরে পানি খেতে গেছি আর তোমরা গায়েব হয়ে গেছো। গুড, ভেরি গুড। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে লব্ধি যে কোনোটির সাথে সমগুণে থাকলে আমরা সিম্পলি পিথাগোরাস মেরে কিউ বা আলফা যে কোনোটা বের করতে পারবো। এরপরে কেস 2 লিখো। কেস নাম্বার 2। কেস 2 হচ্ছে যে ধরো একটা বল হচ্ছে পি, আরেকটা হচ্ছে পি, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। তাহলে লব্ধি কত বলো? লব্ধিও হবে পি। এটা খুবই কমন কেস, তাই না? সমান মানের দুইটা ভেক্টর যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়, সমান মানের দুইটা ভেক্টর যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়, তাহলে লব্ধির মানও হবে, তাদের যে কোনো একটি মানের সমান। এটা পি হলে 120 ডিগ্রি হলে এটাও কত? পি। মনে থাকবে। কেস নাম্বার 3। কেস 3 যদি এমন হয় যে একটা পি আর একটা পি মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, তার মনে রাখবা লব্ধি হবে √3p। এটাও খুবই পপুলার কেস। এই তিনটা কেস আমরা আলাদা করে মনে রাখবো, ঠিক আছে? তাহলে কি কি কেস ভাইয়া? সবচেয়ে ইম্পর্টেন্ট কেস এটা, লব্ধি যে কোনোটির সাথে লম্ব। তাহলে কি ভাইয়া? পিথাগোরাস। তো দুইটা মান সমান মানের ভেক্টর মধ্যবর্তী কোণ 120 হলে লব্ধির মান কত হবে? পি। কেস নাম্বার 3 কি? দুইটা সমান মান 60 ডিগ্রি কোণ হলে লব্ধি হবে √3p। ঠাডা মুখস্থ করবা, কোনো কথা নেই, ঠাডা মুখস্থ, পরীক্ষা দেখবা এগুলাই আসে। এ হচ্ছে লব্ধি। এবার এই লব্ধি নিয়ে কি প্রশ্ন আসছে সেটা একটু দেখে নেওয়া যাক, চলো। ওকে রেডি। লব্ধি নিয়ে কি প্রশ্ন আসছে? প্রথমেই যে প্রশ্নটা সেটা হচ্ছে ক্লাস্টার এগ্রি 22-23 হবে, আমাদের 20-23 বানায় ফেলছে। এটা আসছে ক্লাস্টার এগ্রিতে 2022-23 সেশনে কৃষি হচ্ছে। দুটি বলের লব্ধির মান 2√37 নিউটন এবং 2√13 নিউটন যখন তারা যথাক্রমে 60 ডিগ্রি এবং 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। বল দুটি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান কত হবে? ভাইয়া বল দুটি মনে করো পি আর কিউ। কত? পি আর কিউ। এখন এরা যখন 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল তখন লব্ধির মান এটা। তার মানে লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 60 রুট উঠায় দিছ। এই যে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে লব্ধির মান হচ্ছে এটা। রুট উঠাইলে এটা স্কোয়ার করতে হবে, এটা স্কোয়ার করলে হবে 4 × 37। যেহেতু রুট উঠাই দিছো তাহলে ওটা স্কোয়ার করেছো। 2কে স্কোয়ার করলে 4, 37কে √37কে স্কোয়ার করলে 37, cos 60 মান হাফ। সুতরাং আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, হাফ আর 2 কাটা যাবে, প্লাস পি কিউ সমান হবে 4 × 37। সমীকরণ নাম্বার দিলাম 1। এরপর কি বলছে? 120 ডিগ্রি কোণে কাজ করলে লব্ধি হয় এটা। আমরা লিখতে পারবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 120। এই কোণে কাজ করলে লব্ধি হবে এটা, যেহেতু এখানে রুট দাও না, এটা স্কোয়ার। স্কোয়ার করলে 4, 13 এর রুট চলে যাবে। এটা ক্যালকুলেট করলে আমরা পাবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার cos 120 এর মান -1/2। এটা তো সবাই জানি, -1/2 আর 2 কাটাকাটি গেলে -pq, এটা হবে 4 × 13। সমীকরণ নাম্বার দিলাম আমরা 2, তাই না? এখন খেয়াল করে দেখো তো, এই 1 আর 2 নং সমীকরণকে যোগ করলে আমাদের অঙ্ক শেষ। 1 নং আর 2 নংকে যদি যোগ করো, পি স্কোয়ার যোগ করলে হবে 2p স্কোয়ার
কিউ স্কোয়ার যোগ করলে হবে 2q², আর প্লাসের পি কিউ মাইনাসের কিউ কাটাকাটি চলে যাবে, আর ওই পাশে হবে 4 × 37 যোগ 4 × 13, এটা আসবে তাই না? এখন 2 কমন নিলে p² প্লাস q² এর ভ্যালু কত? 2 দিয়ে কাটলে 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, 37 দুগুণে 74, 13 দুগুণে হবে 26, অর্থাৎ এটা হবে 100। 26 আর 74 হয় 100। তা আমাদের কিন্তু এটাই বের করতে বলছে। 90 ডিগ্রি কোণে কাজ করলে আমার লব্ধি কত হয় সবাই জানো। 90 ডিগ্রি কোণে কাজ করলে লব্ধি হয় √p² প্লাস q²। আমার মূলত √p² প্লাস q² বের করতে বলছে। এটাকে রুট করে দিলে অঙ্ক শেষ। তাহলে √p² প্লাস q² হবে, এটার মান কত? 100। তাহলে √100 অর্থাৎ 10 নিউটন। তাহলে অ্যান্সার হচ্ছে 10 নিউটন। এই যে ডি নাম্বার অপশন। বুঝতে পারছি? খুব সুন্দর অঙ্ক না ভাইয়া? সহজ অঙ্ক, কিন্তু কঠিন না। আমার মূলত আগে বুঝতে হবে কি বের করতে বলছে, √p² প্লাস q²। তাহলে আমরা আগে p² প্লাস q² বের করলাম 100, তার রুট করলে হবে 10। ওকে, গলাটা বসে গেছে। ক্লিয়ার সবাই? তাহলে অ্যান্সার হচ্ছে 10। পরের প্রশ্নে যাই আমরা। দেখো লব্ধি থেকে কি প্রশ্ন আসছে। 10 নিউটন মানের একটি বল অন্য একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে আনত। বল দুটির লব্ধি অজানা বলের সাথে 90। বলো। এই যে প্রশ্ন হয়ে গেছে। এটা মনে করো অজানা সেই বল, অজানাটা আমি জানি না, এটার সাথে লব্ধি কত? 90 ডিগ্রি। আমার আর কিচ্ছু করতে হবে না, আমি বাকিটা বুঝে গেছি, বাকিটা পিথাগোরাস। তাহলে অপর বলটা কত? 10 নিউটন। এইটা সেই 10 নিউটন। প্রশ্ন হচ্ছে অজানা বল মানে পি কত? যে সামান্তরিক হয়ে গেল। এখানে টোটাল এই কোণটা 120 ডিগ্রি, এটা 120 হলে এই কোণটা কত ভাইয়া? 120 এই পুরোটা। তাহলে এটা কত? 90, এটা কত? 30, এটা 30 হলে এটাও 30, এটা কত? 60। আমাদের কাজ কিন্তু শেষ। আমার এই বাহুটা 10, এই বাহুটা পি। অতিভুজ জানো, সবগুলো অ্যাঙ্গেল জানো, পি কত হবে ভাই? অতিভুজ আর ভূমির মধ্যে সম্পর্ক কি বলো? এই যে অজানাটাকে ভূমি না ভাইয়া? ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি? কবরে ভূত অতি, তাই না? cos θ। তাহলে cos, কবরে ভূমি অতিভুজ, এই যে এটা কোণ cos 60। যে এটা কোণ হলে এটা অতিভুজ, এটা ভূমি, তাই না? এই যে কোণ হলে অতিভুজ আর ভূমি, cos 60, কবরে ভূত অতি, তাহলে ভূমি বাই অতিভুজ। সুতরাং p সমান 10 cos 60, তার মানে কত হয়? 5। তাহলে অ্যান্সার কত? 5। বুঝছি আমরা, পিথাগোরাস। ভাই এটা তো বোঝাই যাচ্ছে। এই কোণটা 120 হলে এটা 30, এটা 30, এটা 60, রাইট? এরপর এই ত্রিভুজ নিয়ে কাজ করবা। ত্রিভুজে যেটা মিসিং আছে, এই যে পিটাই তো বের করতে বলছে। তোমাকে যদি বলে আর বের করতে, তুমি কিন্তু আরো বের করতে পারবা। পারবা না ভাইয়া? অবশ্যই পারবা। এখানে আর কত হবে? এখানে আর হবে, আর তো লম্ব, লম্ব হচ্ছে অতিভুজের স্কয়ার মানে 10² মাইনাস ভূমি স্কয়ার মানে 5²। 100 থেকে 25 গেলে থাকে কত? 75, 75, অর্থাৎ 3 25 75, 5√3। 70 √75 মানে 5√3। এটা হচ্ছে আর। বুঝেছো? সহজ জিনিস, কঠিন কিছুই না। নেক্সট, দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল। দুইটা সমমানের ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান। মধ্যবর্তী কোণ কত? অলরেডি বলছি। এটা 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 কত হবে? এই কোণটা 120 হলে, মানে দুইটা সমান মানের ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান একটা সমান, মানে পি এর সমান। তাহলে মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। শেষ। সহজ প্রশ্ন। নেক্সট করো, এটা তাড়াতাড়ি করো। ছোট বলটি এদের লব্ধি লম্ব বরাবর ক্রিয়া করে, বলো বড় বলটির মান কত? এখানে লব্ধির মান বলে দিচ্ছে, দেখো কি বলছে। দুটি বলের লব্ধি 40, ছোট বলটা হচ্ছে 30, এবং এটি বলের লম্ব বরাবর, মানে এটা 30, 30-এর লম্ব বরাবর এই 40 কাজ করে। তাহলে অপরটা কত? পারবা? এই অপরটা ভাইয়া, অপরটা কিন্তু এই অতিভুজ। তাহলে অতিভুজটা যদি অপর হয়, এই অপরটা যদি কিউ হয়, কিউ হবে 50।
30 40 50। বাচ্চাদের প্রশ্ন যদি কেসগুলো বুঝো। দেখছো এই কেসের বাইরে ক্লাস্টার অ্যাগ্রিতে কোনো প্রশ্নই আসে নাই, বারবার সেম কেস রিপিট হচ্ছে। পরেরটা, ভেক্টর গুণফল স্কেলার গুণফল এত হলে মধ্যবর্তী কোণের মান কত? খুবই সোজা প্রশ্ন। স্কেলার গুণফল মানে এ ডট বি, ভেক্টর গুণফলের মান, এটা মান মানে এ ক্রস বি এর মান, এ ডট বি মানে এ বি কস থিটা সমান হচ্ছে 18, এ ক্রস বি মানে মান 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 মানে এ বি সাইন থিটা সমান হচ্ছে 6√3, মধ্যবর্তী কোণ মানে থিটাটা কত, ভাগাভাগি করলে 10 থিটা, সাইন থিটাকে 10 6√3 বাই 18, 3 6 18, √3/3 মানে 1/√3, তাহলে থিটার মান হবে 10 ইনভার্স 1/√3 অর্থাৎ 30 ডিগ্রি, তাই না? 10 ইনভার্স 1/√3 সমান কত হয়? 30 ডিগ্রি। এই তো গেল। এটা সহজ, কিন্তু কঠিন কিছুই নাই। জাস্ট ক্লাস্টার অ্যাগ্রিতে কি কি আসলো সেটা তো আমরা দেখলামই। ক্লাস্টার অ্যাগ্রিতে এই লব্ধি থেকে বেশি আসছে, এই কারণে যেহেতু এবার বাও প্রশ্ন করবে, আমার মনে হচ্ছে এবারও লব্ধি থেকেই সবচেয়ে বেশি আসবে। আমাদের লব্ধির টপিক ডান, এর পরের টপিকে যাই আমরা, চলো। এর পরের টপিক হচ্ছে উপাংশ, লম্ব উপাংশ। ভাই অনেক পেঁচানো যায়, অনেক কিছু করা যায়, দরকার নাই। কৃষিগুচ্ছের জন্য যেটুকু দরকার আমরা সেটুকুই দেখব। ওকে, রেডি? উপাংশ। তো ভাইয়া উপাংশ বা লম্ব উপাংশ, খেয়াল করো, কোন একটা বিন্দুতে যদি একটা বল কাজ করে এফ, এই এফটাকে আমরা লম্ব উপাংশে ভাগ করতে পারি কিভাবে? এই দিকে আর এই দিকে। এই কোণটা থিটা হলে মনে রাখবা যেদিকে থিটা সেদিকে কস। লম্ব উপাংশে ভাগ করার নিয়ম হচ্ছে যেদিকে থিটা সেদিকে কস, যেদিকে থিটা সেদিকে কস, তার লম্ব দিকে সাইন। একটু লিখে নাও, তার লম্ব দিকে সাইন হবে। থিটাটা যে পাশে দেওয়া থাকবে ওইদিকে নিব কস, তার লম্ব দিকে হবে সাইন। এটা হচ্ছে লম্ব উপাংশ, শেষ, আর কোনো কথা নাই। তাহলে এফ, এইদিকে থিটা দেওয়া আছে, তাহলে এদিকে এফ এর উপাংশ হবে এফ কস থিটা, তার লম্ব দিক এটা হচ্ছে এফ সাইন থিটা, শেষ। তার লম্ব দিকে এফ সাইন থিটা, যেদিকে থিটা সেদিকে কস, তার লম্ব দিকে সাইন, এফ কস থিটা এফ সাইন থিটা, ডান। আর কিছুই নাই, ডান। এবার এখান থেকে প্রশ্ন এরকম আসতে পারে, ধরো একটা লন রোলার, এটাকে তুমি টানতেছো এফ বলে, তাহলে কাহিনী কি ঘটবে? দেখো ভাই, লন রোলার মানে একটা চাক্কা, এটা হচ্ছে একটা চাকা, এফ বলে যেহেতু টানতেছো, এফটাকে ভাগ করো, এইটা থিটা হলে এদিকে কি হবে? এফ কস থিটা, আর তার লম্ব দিক মানে এদিকে হবে এফ সাইন থিটা। আর এই লন রোলারের ওজন কিন্তু নিচের দিকে ডব্লু। তাহলে দেখো ভাইয়া, যাকে ভাগ করছো ওকে ভুলে যেতে হবে, যাকে ভাগ করছো মনে মনে ওকে ভুলে যাও। এবার ভাই চিন্তা করো, এই এখানে কয়টা বল আছে? একটা আছে এফ কস থিটা, একটা আছে এফ সাইন থিটা, একটা আছে বস্তুর ওজন ডব্লিউ। এই এফ কস থিটার কারণে এই রোলারটা সামনের দিকে এগিয়ে যায়। এফ কস থিটার কারণে কি হয়? এই রোলারটা সামনের দিকে এগিয়ে যায়। আর এই এফ সাইন থিটা ওজনের উল্টা দিকে কাজ করতেছে না ভাই, খালি চোখ দিয়ে দেখো, এই এফ সাইন থিটা ওজনের উল্টা দিকে কাজ করতেছে। তাহলে এই এফ সাইন থিটা ওজনটাকে কি বাড়াচ্ছে না কমাচ্ছে? বলো, তোমরাই বলো। ওজনের উল্টা দিকে কাজ করতেছে মানে এই এফ সাইন থিটা ওজনটাকে বাড়াচ্ছে নাকি কমাচ্ছে? তোমরাই কমেন্টে জানিয়ে দাও, এফ সাইন থিটা ওজনটাকে বাড়াচ্ছে নাকি কমাচ্ছে? কমেন্ট সেকশনে জানাও, ফাস্ট, দ্রুত। আমাকে খাওয়াবি আলাদা করে আজকে। তাহলে বাড়াচ্ছে না কমাচ্ছে বলো? এই এফ সাইন থিটা কিন্তু ডব্লিউটাকে কমায় দিচ্ছে। তাহলে এখানে নতুন ওজন বা যেটাকে আমরা ডব্লিউ প্রাইম বলতে পারি, ডব্লিউ মাইনাস এফ সাইন থিটা, তাই না? যেহেতু উল্টা দিকে। আর যদি এটাকে বাই এনি চান্স তুমি ধাক্কাইতা, ধরো তুমি অন্য কালার দিয়ে আঁকি, সবুজ কালার, ধরো এটা যদি তুমি এভাবে ধাক্কা দিতা, তাহলে এদিকে হইতো এফ কস থিটা, এই যে কোনটা থিটা হলে এফ কস থিটা, নিচের দিকে হইতো এফ সাইন থিটা। সেক্ষেত্রে এই এফ সাইন থিটা ওজনের সাথে যোগ হয়ে যেত। তো যদি ধাক্কা দিতা তাহলে নতুন ওজন হতো ডব্লিউ প্লাস এফ সাইন থিটা। তো পাশাপাশি লিখে দাও, এটা হচ্ছে টানলে
তাহলে টানলে কি ওজন কমে, আর এটা কি ভাইয়া ঠেললে, এটা কি ভাইয়া ঠেললে, তার মানে ঠেললে ওজন বাড়ে, এই কারণে ঠেলার চেয়ে টানা সহজ, বুঝছো? ঠেললে এফ সাইন থিটা প্লাস এমজি, শেষ। নেই তো, তাহলে টানলে ওজন কমে, ঠেললে বাড়ে। এই প্রশ্নটাই ইয়াতে আসছে, এই প্রশ্নটা কৃষিতে আসছে। আমরা একটু দেখাই তোমাদেরকে, দেখিয়ে নিয়ে আসি, চলো। দেখো উত্তর দাও দেখি। শেরে বাংলা এগ্রিকালচার 2বার আসছে, 4, 5, 5, 6, টানা 2 বছর। বলো লন রোলার টানার সময় ওজনের কি পরিবর্তন হয়? কমে, বাড়ে, সমান থাকে? বলো কোনটা হবে? লন রোলার টানার সময় ওজনের কি পরিবর্তন হয়? একটু আগে দেখাচ্ছ টানার সময় ওজন হ্রাস পায়, ওজন কি হয়? হ্রাস পায়, কমে। গুড। এবার প্রশ্ন আসতে পারে কতটুকু কমে। এই প্রশ্ন আসলে যেন তোমরা পারো, তো সেভাবে প্রস্তুতি নিয়ে রাখো। এরপরে আমরা আসি নদী নৌকা। নদী নৌকার 2টা কেস আছে, নদী নৌকার 2টা কেস আছে। 2টা কেসে যা যা বলবো ঠাড়া মুখস্থ করবা, পারবা, ঠিক আছে? নদী নৌকার কয়টা কেস? 2টা কেস। সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন সময়। তার আগে বুঝতে হবে কি কি দেওয়া থাকে। নদী নৌকার প্রশ্নে কি কি দেওয়া থাকে সেটা ভালো মতো বুঝতে হবে। রেডি? কি কি দেওয়া থাকে একটু দেখি। কি কি দেওয়া থাকে নদী নৌকায়? কি কি দেওয়া থাকে? নদী নৌকা দেওয়া থাকে একটা নদী, এ হচ্ছে নদীর একটা পার, এ হচ্ছে নদীর আরেকটা পার, ঠিক আছে? একটা নদী, এবং এই নদীর যে প্রস্থ, এই প্রস্থটা হচ্ছে ডি। নদীর প্রস্থ কত? ডি, এটা দেওয়া থাকবে। এই নদীর প্রস্থটা হচ্ছে কত? ডি। এখন এইদিকে, এই যে এইদিকে স্রোতের বেগ হচ্ছে ইউ, এইদিকে স্রোতের বেগ হচ্ছে ইউ। নৌকা তুমি তোমার মন মতো চালাবা, নৌকার বেগ ভি, একটু লিখে নাও। ইউ হচ্ছে স্রোতের বেগ, স্রোতের বেগ, এটা হচ্ছে আমাদের ইউ, আর এই ভি হচ্ছে নৌকার বেগ। ভি কি ভাইয়া? নৌকার বেগ। আর ডি কি ভাইয়া? নদীর প্রস্থ। এই 3টা জিনিস দেওয়া থাকবে। ওকে, তো নৌকাটাকে তুমি যে কোনো দিকেই চালাতে পারো, তো যেই অ্যাঙ্গেলে চালাচ্ছ স্রোতের সাথে ওইটাকে বলা হয় আলফা। তো এই 3টা জিনিস আলফা দেওয়া থাকবে না, কি কি দেওয়া থাকবে? নদীর প্রস্থ, স্রোতের বেগ, নৌকার বেগ, এটুকু মনে রাখো, বাকিটা সব ডান। দেখো সবসময় 2টা কেস থেকে আসবে, সর্বনিম্ন দূরত্বে, সর্বনিম্ন সময়। এই হচ্ছে নদী। সর্বনিম্ন দূরত্ব বলতে বোঝায় ঠিক এই পয়েন্ট থেকে তার অপোজিট পয়েন্ট, এই যে লম্বালম্বি যে দূরত্বটা, এটাই হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। তো প্রথম প্রশ্ন হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নৌকা, নদী পাড়ি দিতে হলে নৌকা কত কোণে চালাতে হবে? সেক্ষেত্রে সর্বনিম্ন দূরত্ব কথাটা উল্লেখ থাকলেই চোখ বুঝে লিখবা কজ ইনভার্স, চোখ বুঝে লিখবা কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ, মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ, শেষ। ওকে, প্রশ্নে যদি দেখো সর্বনিম্ন দূরত্ব, লম্বা লম্বি দূরত্ব, মিনিমাম ডিস্টেন্স, এই কথা বললেই কত অ্যাঙ্গেলে রওনা দিতে হবে? কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ, কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ, কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ। গেল। এক্ষেত্রে কত সময় লাগে নদী পার হতে? সময় আলফাটা বের করছো না, এটা হবে ডি বাই ভি সাইন আলফা, শেষ। আলফা বের করতে পারলে ডি বাই ভি সাইন আলফা, কত সময় লাগবে? ডি বাই ভি সাইন আলফা, ডি বাই ভি সাইন আলফা। এক্ষেত্রে লব্ধি বেগ কত? লব্ধি বেগ, লব্ধি বেগ হচ্ছে রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, শেষ। এটা তোমরা নিজেরা বুঝতে পারতেছো যে স্রোতের বেগ এদিকে, নৌকার বেগ এদিকে, এই লালটা হচ্ছে লব্ধি, তাহলে এই লব্ধিটা কত হবে? লব্ধিটা হবে পিথাগোরাস দিয়ে করলে লব্ধিটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ইউ, তাহলে লম্বটা হচ্ছে রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এগুলো ফিক্সড, এগুলো কোনোদিন চেঞ্জ হবে না, এই 3টা জিনিস। তাহলে কি কি ভাইয়া, কি কি পাইলাম? কত কোণে রওনা দিতে হবে সর্বনিম্ন দূরত্বে পার হতে হলে? ঠাডা মুখস্থ কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। কত সময় লাগবে? ডি বাই ভি সাইন আলফা।
লব্ধি বেগ কত? রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। মনে থাকবে সর্বনিম্ন দূরত্ব বলে এই তিনটা সূত্র শেষ। সর্বনিম্ন দূরত্ব থেকে ঘুরায় পেঁচে আর কোনো অঙ্ক আসবে না, এই তিনটাই। এবার সর্বনিম্ন সময় কত কোণে রওনা দিতে হবে ঠাডা মুখস্থ করবা। সর্বনিম্ন সময়ে নদী পার হতে হলে 90 ডিগ্রি কোণে রওনা দিতে হবে, অর্থাৎ স্রোতের দিকে হচ্ছে নদীটা তোমার পার হইতে হবে, ঠিক এই বরাবর রওনা দিতে হবে। বাট তুমি যদি এই বরাবর রওনা দাও এই যে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে, তুমি কি এখানে পৌঁছাবা? না, তুমি হয়তোবা ধাক্কায় ধাক্কায় এখানে পৌঁছাবা। বুঝেছো? তাহলে সর্বনিম্ন সময়ে পার হওয়ার জন্য তোমার রওনা দিতে হবে 90 ডিগ্রি কোণে। কত কোণে? 90 ডিগ্রি কোণে। কার সাথে? স্রোতের সাথে। এক্ষেত্রে কত সময় লাগবে? সময় সূত্র এটাই, ডি বাই ভি সাইন আলফা। আলফা কত? 90, তাহলে ডি বাই ভি। সাইন আলফা 90, সাইন 90 মান 1, না বসালেও হয়, ডি বাই ভি। এক্ষেত্রে লব্ধি বেগ কত? এখান থেকে বোঝা যাচ্ছে লব্ধি বেগ ডব্লিউ, ভি আর ইউ এর লব্ধি, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, এক্ষেত্রে লব্ধি বেগ। এক্ষেত্রে আরেকটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে অনুভূমিক দূরত্ব। একটু লিখো, অনুভূমিক দূরত্ব। অনুভূমিক দূরত্ব, অনুভূমিক দূরত্বকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। খেয়াল করো অনুভূমিক দূরত্ব কোনটা? নৌকাটা এখান থেকে সোজা রওনা দিছে, বাট পৌঁছেছে এখানে, তাহলে সে এক্স অক্ষ বরাবর যেই দূরত্ব গেছে, এই যে লালটুকু, লালটুকু এক্স অক্ষ বরাবর যেই দূরত্বটুকু গিয়েছে, এক্স অক্ষ বরাবর যেই দূরত্বটুকু গিয়েছে ওইটা হলো অনুভূমিক দূরত্ব। ইথিক্স। বাহ, সুযোগ ছিল। ইথিক্স। ওকে, ইথিক্স মানে কি জানো? ইথিক্স, ইথিক্স হচ্ছে আর্টসের একটা সাবজেক্ট, যেটা বাদল ভাইয়ের নাই। বাদল ভাই আর্টসে পড়ে নাই। বাদল ভাই আর্টসে পড়ে নাই, তো তাই বাদল ভাই ইথিক্স নাই। ওকে, রেডি? তো অনুভূমিক দূরত্ব এক্স। এক্স হচ্ছে এই যে এখান থেকে নৌকাটা রওনা দিল, বাট সেখানে পৌঁছেছে, তার মানে এই যে ডিস্টেন্সটা এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে অনুভূমিক দূরত্ব। তো মনে রাখবা অনুভূমিক দূরত্ব হচ্ছে অনুভূমিক বেগ দ্বারা পার হয়। অনুভূমিক বেগ কিন্তু এখানে ইউ, তাহলে ইউ দ্বারা এই দূরত্বটা পার হয়। তাহলে দূরত্ব সমান বেগ ইন্টু সময়। বেগ হচ্ছে ইউ আর সময় হচ্ছে ডি বাই ভি। শেষ। এই কয়েকটা জিনিস মাথায় রাখবো। তো কি কি মাথায় রাখবো দেখো ভাই, এক পলক মন দিয়ে দেখলেই হয়ে যায়। যে সর্বনিম্ন দূরত্ব বললেই কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, টাইমের সূত্র ডি বাই ভি সাইন আলফা, আর সর্বনিম্ন দূরত্বের লব্ধি বেগ হচ্ছে রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আর সর্বনিম্ন সময় আলফা 90 ডিগ্রি, সময় হচ্ছে ডি বাই ভি, লব্ধি বেগ হচ্ছে রুট ওভার অফ ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, এবং অনুভূমিক দূরত্ব হচ্ছে ইউ ইন্টু টি, টি মানে ডি বাই ভি। ক্লিয়ার? ইউ ইন্টু টি, টি মানে কি ভাইয়া? ডি বাই ভি। এই সবাই বুঝছো এটা? সবাই কি বুঝছো? এটুকু, এর বাইরে কিছু আসবে না। ক্লিয়ার সবাই? লোডিং হচ্ছে কেন? ওকে, ডান। তো এটা ক্লিয়ার। এবার চলো আমরা একটা অঙ্ক করি, নদী নৌকার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে এই এক অঙ্কে। দেখো কি বলছে, স্রোতের বেগ 6 কিলোমিটার পার আওয়ার। কি বলছে ভাইয়া? স্রোতের বেগ মানে ইউ 6 কিলোমিটার পার আওয়ার, নৌকার বেগ 12 কিলোমিটার পার আওয়ার, নদীর প্রস্থ 12 কিলোমিটার। তো প্রথম প্রশ্ন, সর্বনিম্ন দূরত্বে, এই যে বলে দিছে
সর্বনিম্ন দূরত্বে পার হতে হলে নৌকা কোন দিকে চালাবো, দিক মানে অ্যাঙ্গেল, তাহলে এ নাম্বার আলফা। সর্বনিম্ন দূরত্ব বলছে মানে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, তাহলে কজ ইনভার্স মাইনাস ইউ কত, ইউ হচ্ছে স্রোতের বেগ 6, নৌকার বেগ 12, তার মানে এটা আসবে 120 ডিগ্রি, বাচ্চাদের অঙ্ক। বি নাম্বার, এক্ষেত্রে কত সময় লাগবে, তো সময় ডি বাই ভি সাইন আলফা। ডি কত, ডি হচ্ছে নদীর প্রস্থ 12 কিলোমিটার, ভি হচ্ছে 12, সাইন আলফা হচ্ছে 120 ডিগ্রি। সাইন 120 ডিগ্রি মান হচ্ছে √3/2, 12 কাটা √3/2, উল্টা দিলে 2/√3 আওয়ার, এটা কিন্তু আওয়ারে আসবে যেহেতু কিলোমিটার পার আওয়ারে ছিল। শেষ, 2/√3 আওয়ার। বি নাম্বার অঙ্ক শেষ। সি নাম্বার, সর্বনিম্ন সময়ে পার হতে হলে কোন দিকে চালাবো, 90 ডিগ্রি, এটা লেখা দরকার নাই। ডি নাম্বার, এক্ষেত্রে কত সময় লাগবে, সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে ডি বাই ভি, অর্থাৎ 12/12 কিলোমিটার পার আওয়ার, তার মানে 1 আওয়ার। ই নাম্বার, এক্ষেত্রে অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব, অনুভূমিক দূরত্ব ইউ ইন্টু টি, তাহলে ইউ ইন্টু টি মানে হচ্ছে ডি বাই ভি। ইউ কত ভাইয়া, ইউ হচ্ছে 6, ডি বাই ভি মানে 1, 6 একে 6, অ্যান্সার হবে 6 কিলোমিটার, হচ্ছে অ্যান্সার। পারবো, অনুভূমিক দূরত্ব, দূরত্বের একক কি, মিটার বা কিলোমিটার, যেহেতু সব কিলোমিটার পার আওয়ারে বসাচ্ছি, তাহলে অ্যান্সারটাও কিসে আসবে, কিলোমিটারে আসবে। ডান, এ বি সি ডি ই হচ্ছে ডান। নদী নৌকার এর বাইরে কিছুই আসবে না ভাইয়া, এর বাইরে কিছুই আসবে না, নদী নৌকা। নদী নৌকা ডান। এবার আসি আমরা আমাদের ডট গুণন, ক্রস গুণন, একক ভেক্টর। চলো এগুলো বেশি ইম্পর্টেন্ট। একক ভেক্টর, একক ভেক্টর কি, দেখো ভাইয়া, কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওই ভেক্টরের একক ভেক্টর, এটাকে বলা হয় সমান্তরাল একক ভেক্টর। আর লম্বা একক ভেক্টর হচ্ছে এ ক্রস বি, এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর মান। জাহাঙ্গীরনগরের ফেভারিট টপিক এটা, প্লাস মাইনাস দিতে হবে, কারণ লম্বা একক ভেক্টরটা উপরের দিকেও হতে পারে আর নিচের দিকেও হতে পারে, এই কারণে প্লাস মাইনাস দিতে হবে, ঠিক আছে। লম্বা একক ভেক্টর গেল, একক ভেক্টর গেল। এরপর আসে ডট গুণন। ডট গুণন ভাইয়া, এ ডট বি, এটাকে স্কেলার গুণনও বলে, মানে কি ভাই, এ বি কস থিটা, তাই না। তো মনে রাখবা আই ডট আই সমান জে ডট জে সমান কে ডট কে, মানে হচ্ছে 1, মানে একই জাতীয় জিনিসের ডট দিলে পাওয়া যায় কত ভাইয়া, 1 পাওয়া যায়। আর এ ও বি লম্ব হলে, এ আর বি ভেক্টর কি হলে, লম্ব ভেক্টর হলে, লম্ব হলে cos থিটা cos 90 এর মান 0 হবে। সুতরাং এ ডট বি সমান হবে 0, মনে থাকে জানো, এটা পরীক্ষায় খুব আসে। এ ডট বি যদি 0 হয় তাহলে আমাদের এ আর বি ভেক্টর পরস্পর কি হবে, লম্ব হবে, পরীক্ষায় আসে, এটা খুবই আসে। তাহলে দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি, তাদের ডট গুণন 0 হবে। এরপরে দেখো, এই ডট গুণন থেকেই যদি আমি বলি এ বরাবর বরাবর বি এর অভিক্ষেপ, মানে বি ভেক্টরের অভিক্ষেপ, অভিক্ষেপ এটা হচ্ছে বি কস থিটা, বি কস থিটা। এখান থেকে তুমি যদি অনলি বি কস থিটাটা বের করো, সেটা হবে এ ডট বি বাই এ, এ ডট বি বাই এর মান। তাহলে মনে রাখবা যার অভিক্ষেপ সেইটা কস থিটা। যদি বলি বি বরাবর এর অভিক্ষেপ, তাহলে এ কস থিটা, যার অভিক্ষেপ ওইটা কস থিটা, ঠিক আছে, যার অভিক্ষেপ ওইটা কস থিটা। গেল ডট গুণন, লম্ব হবার শর্ত পড়ে ফেললাম। ক্রস গুণন, তো ভাইয়া ক্রস গুণনে আমরা ভেক্টর রাশি পাই। এই দেখো এ ক্রস বি মানে অনেকে ভাবে এ বি সাইন থিটা, না, এ বি সাইন থিটা হচ্ছে মান, এবং এটার সাথে একটা ইটা ক্যাপ দিতে হয়, একক ভেক্টর, এটা দ্বারা বোঝায় দিক। তাহলে ভাইয়া ক্রস গুণে আমরা মানও পাই দিকও পাই, মানে একটা ভেক্টর রাশি পাই। মান এবং দিক পাওয়া মানে কি ভাইয়া, ভেক্টর রাশি পাওয়া। যদি বলে শুধু মান, শুধু মান হলো এ ক্রস বি, এই যে মান সেটা হলো এ বি সাইন থিটা, এটা নিয়ে সমস্যা নেই, শুধু মান হচ্ছে এ বি সাইন থিটা, ওকে। আর মনে রাখবা
এই যে এখান থেকে মনে রাখবা সমজাতীয় জিনিসের ক্রস হয় শূন্য, আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, হয়ে যাবে কত 0। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এরকম, যেদিকে এইভাবে মনে রাখবো, এটা মনে করো আই, এটা জে, এটা কে, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা এটাই আসবে ক্রস গুণন থেকে, অ্যান্টি ক্লকওয়াইজ আই জে কে। এবার দেখো আই ক্রস জে, এই যে এখানে দেখাই আই ক্রস জে, আই ক্রস জে দেখি কেমনে কি, এটা মুখস্থ করার কিচ্ছু নাই। আই থেকে জে এর দিকে ঘুরেছে, অর্থাৎ আই ক্রস জে সমান কি পাচ্ছি কে। তাহলে আই ক্রস জে মানে কে, জে ক্রস কে, এরপরে কাকে পাচ্ছ আই, তাহলে কে ক্রস আই, কে ক্রস আই সমান কি বাবা জে। এবার যদি একটু উল্টা করি, যেমন আমি বললাম জে ক্রস আই সমান কত, জে ক্রস আই, দেখো ভাইয়া জে ক্রস আই করলে তুমি উল্টা দিক থেকে কে কে পাচ্ছ, এই দেখো জে ক্রস আই করলে তুমি উল্টা দিক থেকে কে কে পাচ্ছ, তাই না? যেহেতু উল্টা দিক থেকে কে কে পাচ্ছ, তার মানে এটা হবে মাইনাসের কে। যদি বলি কে ক্রস জে, কে ক্রস জে, তাহলে তুমি উল্টা দিক থেকে আই কে পাচ্ছ, তাহলে এটা হবে মাইনাসের আই। যদি বলি যদি বলি জে ক্রস আই, গেল মাইনাসের কে, কে ক্রস জে মানে মাইনাসের আই। যদি বলি এটাই তো, এগুলাই তো, বুঝতেই তো পারছো, উল্টা দিক থেকে পাইলে তুমি মাইনাস বসাই দিবা। যেমন জে ক্রস আই করার পর কে এর দিকে তাকিয়ে দেখো উল্টা দিক, তাহলে মাইনাস কে। আবার কে ক্রস জে করার পর এদিকেই যাবা উল্টা দিক থেকে আই, তাহলে মাইনাসের আই। মনে থাকে জানো, ওকে? এগুলো দিয়ে আমরা এখন ছোট ছোট অঙ্ক করব। আর মনে রাখবা দুটি ভেক্টর সমান্তরাল হলে, একটু লিখে নাও, দুটি ভেক্টর সমান্তরাল হবার শর্ত, সমান্তরাল হলে, দুইটা ভেক্টর সমান্তরাল হলে ঠাড়া লিখো, এদের সহগগুলোর অনুপাত সমান হয়। দুটি ভেক্টর সমান্তরাল হলে এদের সহগগুলোর অনুপাত কি হয়, সমান হয়। এটা লিখে নাও, দুটি ভেক্টর সমান্তরাল হলে ওকে রেডি। সো এদের সহগগুলোর অনুপাত সমান হবে, মনে থাকে জানো, অর্থাৎ এ এক্স বাই বি এক্স সমান এ ওয়াই বাই বি ওয়াই সমান এ জেড বাই বি জেড। দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়, প্রশ্ন যদি বলে সমান্তরাল, তাহলে তাহলে এদের সহগগুলোর অনুপাত সমান হবে। একজন বলছে যে ভাইয়া এই ক্লাসগুলো এই একটা চ্যাপ্টার শেষ করবেন, হ্যাঁ এখানে একটা চ্যাপ্টারই শেষ করাবো। ওকে, তো ভাই কি বললাম, যে দুটি ভেক্টর সমান্তরাল হলে এদের সহগগুলোর অনুপাত সমান হবে। ওকে, সো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। এবার আমরা আসি সমতলীয় হবার শর্ত। তিনটি ভেক্টর সমতলীয় হবে, লিখো,
এ ডট বি ক্রস সি, বি ডট সি ক্রস এ, সি ডট এ ক্রস বি। এটা যদি শূন্য হয় তাহলে তিনটা ভেক্টর সমতলীয়। পরীক্ষা ডিরেক্ট এভাবেই আসবে। অথবা লিখো এই যে নির্ণায়ক শূন্য, অথবা লিখো এই যে তিনটা ভেক্টর এ এক্স, এ ওয়াই, এ জেড, একটা ভেক্টরের সহগ, আরেকটা ভেক্টরের সহগ বি এক্স, বি ওয়াই, বি জেড, এবং আরেকটা ভেক্টরের সহগ সি এক্স, সি ওয়াই, সি জেড। এদের নির্ণায়ক কত হবে? শূন্য হবে। নির্ণায়ক শূন্য হবে। কি শূন্য হবে? নির্ণায়ক। নির্ণায়ক সহগগুলোর নির্ণায়ক শূন্য হবে যদি সমান্তরাল হয়। তিনটা ভেক্টর যদি সমান্তরাল হয়, এদের তিনটা ভেক্টর তো দেয়া থাকবে, এই তিনটা ভেক্টরের সহগগুলোর নির্ণায়ক শূন্য হবে। মনে থাকে জানো, তিনটা ভেক্টর তো দেওয়াই থাকবে, এই তিনটা ভেক্টরের সহগগুলোর নির্ণায়ক শূন্য হবে। সহগগুলো দিয়ে আমরা নির্ণায়ক বের করব এবং সেই নির্ণায়কটা হয়ে যাবে 0। মনে থাকবে? সহগগুলো দিয়ে আমরা কি বের করব? নির্ণায়ক, এবং সেই নির্ণায়কের মান হয়ে যাবে 0। কি রে ভাই, ক্লাস কি কেটে গেল? ক্লাস আছে। ওকে, তিনটা ভেক্টর সমতলীয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই। সহগগুলোর নির্ণায়ক কি হবে? শূন্য হবে। গেল। এরপরে আমরা চলে যাই আমাদের কিছু প্রবলেমে, যে প্রবলেমগুলো এতক্ষণ যাবত যে প্রবলেমগুলো পড়ছো সেখান থেকে আসছে। তার আগে একটু আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করি ভাই। আপেক্ষিক বেগে আসবেই বৃষ্টির ছাতা। কত কোণে ছাতা ধরতে হবে? লিখো, উলম্বের সাথে থিটা কোণে ছাতা ধরলে, উলম্বের সাথে যদি আমরা থিটা কোণে ছাতা ধরি তাহলে ফর্মুলা হচ্ছে টেন থিটা সমান লোকের বেগ, অর্থাৎ মানুষের বেগ আর কি, ডিভাইডেড বাই বৃষ্টির বেগ। টেন থিটা সমান মানুষের বেগ বাই বৃষ্টির বেগ। কৃষিতে এই আপেক্ষিক বেগ থেকে এটা ছাড়া এখন পর্যন্ত কিছু আসে নাই যে কত কোণে ছাতা ধরবা। এই অ্যাঙ্গেলটা কার সাথে? খালি মনে রাখবা এই অ্যাঙ্গেলটা কিন্তু উলম্বের সাথে। কার সাথে? উলম্বের সাথে। তাহলে উলম্বের সাথে থিটা কোণে ছাতা ধরলে টেন থিটা হচ্ছে লোকের বেগ বাই বৃষ্টির বেগ। লোকের বেগ বাই বৃষ্টির বেগ। তাহলে যদি বলে অনুভূমিকের সাথে কত কোণে ছাতা ধরবা, অনুভূমিকের সাথে কত কোণে ছাতা ধরবা। এবার তো একটু মাইন্ড চিপায় পড়ে গেলাম, এটা তো উলম্বের সাথে কোণ। যদি বলে অনুভূমিকের সাথে কত কোণে, তাহলে এটা বের করে 90 থেকে বিয়োগ দিয়ে দিবা, 90 মাইনাস থিটা, শেষ। মানে এখান থেকে থিটাটা বের করবা আগে, এরপর 90 থেকে বাদ দিয়ে দিবা, তাহলেই তুমি অনুভূমিকের সাথে কোণটা পেয়ে যাবা। বুঝলা? তাইলে তুমি অনুভূমিকের সাথে কোণটা পেয়ে যাবা। নেক্সটে যাই আমরা। এবার চলো কিছু অঙ্ক করা যাক, যে অঙ্কগুলো ইতিমধ্যে এসেছে। যেমন এখানে বলছে ভেক্টর রাশির মান 10 একক হলে, কি বলছে? ভেক্টর রাশির মান কত? 10 একক। 60 ডিগ্রি কোণে তার উপাংশের মান কত? তাহলে এটা হচ্ছে একটা ভেক্টর যার মান হচ্ছে 10, তো এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। এই 60 ডিগ্রি কোণে এখানে উপাংশ কত হবে বলো? আগেই বলেছি যেদিকে কোণ সেদিকে কস, যেদিকে কোণ সেদিকে কস। তাহলে 10-এর এদিকে উপাংশ কত হবে? 10 cos কত ডিগ্রি? 60 ডিগ্রি, তার মানে 5। অঙ্ক শেষ। এই যে এ নাম্বার অঙ্ক, এ নাম্বার অপশন। সহজ প্রশ্ন না? শেরে বাংলা এগিয়ে আসছে। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন কি বলছে? 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাওয়ার সময় একজন ব্যক্তি কত বেগে? 4 বেগে দৌড়ে যাওয়ার সময় একজন ব্যক্তি 6 বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো। রক্ষা পেতে হলে তাকে কত কোণে ছাতা ধরতে হবে? এটা কিন্তু ছাতা ধরতে হবে বললেই বুঝবা যে উলম্বের সাথে। এবার লিখবা টেন থিটা সমান লোকের বেগ কত? 4 বাই বৃষ্টির বেগ কত? 6। কাটো 2 দিয়ে 2 3, তাহলে থিটা হচ্ছে 10 ইনভার্স 2/3। এটা যখন আসছে তখন কিন্তু ক্যালকুলেটর ছিল, 10 ইনভার্স 2/3 তখন ক্যালকুলেটর ছিল। সো
তখন আমরা যদি এটা নাও পারি সমস্যা নাই, বাট এখন আসলে মান এমন ভাবেই দেওয়া থাকবে যেন ক্যালকুলেটর ছাড়াই আমরা পারি। পরের প্রশ্ন, সমকোণে একটি বিন্দুতে দুটি সমান বলের লব্ধির মান যে কোনোটি একটি বলের কি হবে? সমকোণে, তার মানে সমকোণে ক্রিয়াশীল একটা বিন্দুতে দুইটা সমান বল পিপি, এদের লব্ধির মান কত হবে? এদের লব্ধির মান কত হবে বলো? আর কত হবে? রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, রুট ওভার অফ 2p স্কোয়ার মানে √2p। তাহলে যে কোনো একটি বলের √2 গুণ, মানে পি এর √2 গুণ। বুঝছো? সহজ প্রশ্ন। যে সমান দুইটা বল পি আর পি কত কোণে ক্রিয়াশীল? লম্বভাবে। তাহলে এদের লব্ধিটা কত? √2p। তাহলে এদের লব্ধি যে কোনো একটি বলের √2 গুণ, যে কোনো একটি বলের √2 গুণ। পরের প্রশ্ন, কোনটি অদিক রাশি? অদিক মানে স্কেলার রাশি ভাইয়া। চৌম্বক দৈর্ঘ্য, সান্দ্রতার গুণাঙ্ক, বলের ঘাত, এগুলো সবই ভেক্টর। প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্কের কোনো দিক নাই, তাই না? এটা একটা ধ্রুবক। পরের প্রশ্ন, কোন ভেক্টরটি, আছে এটা না, পরেরটা দেখো, ভেক্টর দুটি পারস্পরিক অবস্থান করবে কিভাবে? মানে এরা সমান্তরালে অবস্থান করবে না লম্বভাবে? টেস্ট করে দেখি। লম্ব হলে এ ডট বি সমান কত হবে? 0 হবে, হলে লম্ব, তাই না? এটা হলে লম্ব। আগে দেখি লম্ব হয় কিনা। দেখো ডট গুণন দাও, এখানে এটা আই ক্যাপ হবে আর কি, 4 × 5, 4 × 5 = 20, আই ক্যাপ কাটাকাটি, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 6 = 18, মাইনাসে প্লাসে মাইনাস, 2 × 1 = 2, তাহলে 18 আর 2 20, 20 থেকে 20 বাদ গেলে 0। তাহলে বোঝাই যাচ্ছে এদের ডট গুণন কত আসতেছে? 0। ডট গুণন 0 হলে আমার আর কিছু করতে হবে না, এরা সমকোণে থাকতেছে। বুঝছো? ডট গুণন 0 থাকলে এরা কিভাবে থাকতেছে? এরা থাকতেছে সমকোণে। ডট গুণন 0 হলে এরা কিভাবে থাকতেছে? সমকোণে থাকতেছে। ওকে, ডট গুণন 0। পরেরটা লন রোলার, এটা পড়াইছি। ভেক্টর আর কে যদি লম্ব উপাংশে বিভাজিত করা হয় তাহলে আর এর সাথে আলফা কোণ উপাংশ ওয়াই কত হবে? দেখো এটা হচ্ছে আর, এবার আর এর সাথে আলফা কোণ, এইটা আলফা কোণ ওয়াই কত বলো? আর এর সাথে আলফা কোণে উপাংশ ওয়াই কত ভাইয়া? আর এর সাথে আলফা কোণে ওয়াইটা কত? যেদিকে কোণ সেদিকে কস, তাহলে এটা হবে আর কস আলফা। এই যে ওয়াইটা হবে কত ভাইয়া? আর কস আলফা। পরের প্রশ্ন, √3 বেগে দৌড়ে যাওয়ার কালে একজন লোক 3 বেগে পতিত বৃষ্টির সম্মুখীন হলো, কত কোণে ছাতা ধরতে হবে ভাইয়া? আবারও বৃষ্টি ছাতা, tan θ। লোকের বেগ বাই বৃষ্টির বেগ, লোকের বেগ কত? √3, বৃষ্টির বেগ কত? 3, √3 কাটলে এখানে √3, তাহলে থিটা হচ্ছে 30 ডিগ্রি, তাই না? tan ইনভার্স 1/√3 মানে কত? থিটা 30 ডিগ্রি। তোমাদের পরীক্ষায় আসলে এই ধরনের ডেটা দিয়েই আসবে, দেখছো? থিটা হচ্ছে 30 ডিগ্রি। পরের প্রশ্ন, দুটি ভেক্টরের ক্রস গুণফল 0 হলে মধ্যবর্তী কোণ কত ভাইয়া? 0 ডিগ্রি। এ ক্রস বি মানে কি? এবি সাইন থিটা, এ বি সাইন থিটা, তার মানে এটা 0। এটা 0 মানে থিটা কত ভাইয়া? 0। সাইন কত ডিগ্রি মান? 0, 0 ডিগ্রির মান 0, এই যে 0, এ নাম্বার অপশন। ওকে, সো দেখো এই হচ্ছে প্রশ্ন। আমরা কি কি প্রশ্ন সলভ করিয়েছি? শেরে বাংলা এগ্রি, তারপর হচ্ছে ক্লাস্টার এগ্রির কোয়েশ্চেন গুলো দেখলাম, তাই না? দেখছো কোয়েশ্চেনে তেমন একটা ভ্যারিয়েশন কিছুই নাই, সবই জানা জিনিস। এবার তোমাদেরকে লাস্ট একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ভেক্টরের ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট এবং কার্ল, যেন এখান থেকে প্রশ্ন আসলে তোমরা পারো। লিখো ভেক্টরের গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স আর কার্লে আসি। গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স আর কার্ল। রেডি? গ্রেডিয়েন্ট ভাইয়া তোমরা জাস্ট এটার গভীরে ঢুকতে হবে না, তোমরা আগে বুঝো ন্যাবলা। ন্যাবলা হচ্ছে একটা অপারেটর, এবং এই ন্যাবলাটা হচ্ছে ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ। এটা হচ্ছে ন্যাবলা, এটা একটা অপারেটর। ন্যাবলার সাথে কোন একটা স্কেলার ফিল্ডকে তুমি যদি গুণ দাও তাহলে তুমি গ্রেডিয়েন্ট পাবা। মনে রাখবা, গ্রেডিয়েন্ট অফ স্কেলার ফিল্ড, স্কেলার ফিল্ড মনে করো ফাই, অর্থাৎ এটা মানে হচ্ছে ন্যাবলা এর সাথে তুমি একটা স্কেলারকে গুণ দিলা,
তাহলে গ্রেডিয়েন্ট অফ স্কেলার এটা কি পাবা ভাইয়া? ভেক্টর পাবা, ভেক্টর পাবা। এই যে ন্যাবলার সাথে যদি একটা স্কেলার রাশিকে গুণ দাও তাহলে তুমি কি পাবা? ভেক্টর পাবা। তাহলে এই যে ন্যাবলার সাথে এই ফাই গুণ হয়ে যাবে, তাহলে হবে কত? ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল এক্স ফাই আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই ফাই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড ফাই কে ক্যাপ, এটাই আসবে। ওকে, হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ফাই, অর্থাৎ কোন স্কেলারের গ্রেডিয়েন্ট করলে আমরা ভেক্টর রাশি পাই। গ্রেডিয়েন্ট হয় কিসের? স্কেলারের। একটু লিখো, এই যে গ্রেডিয়েন্ট এইভাবে লিখলে মনে থাকবে। এটা মনে করো একটা মেশিন যার নাম গ্রেডিয়েন্ট, এখানে তুমি ইনপুট দিবা স্কেলার, পরীক্ষায় কিন্তু আসবে, কিন্তু তুমি পাবা কিভাবে? ভেক্টর। মনে থাকে জানো, এটা ইনপুট, এটা আউটপুট, এভাবে মনে রাখতে পারো। জাস্ট মনে রাখার জন্য, কৃষিতে এর বেশি কিছু আসবে না। গ্রেডিয়েন্টের ফিল ব্যাখ্যা করো, গ্রেডিয়েন্টের কেমনে আসছে সেটা ব্যাখ্যা করো, এগুলো আসবে না, ঠিক আছে? তো কি করবা? যে স্কেলারের গ্রেডিয়েন্ট করলে আমরা আউটপুটে কি পাবো? ভেক্টর পাবো। এই যে গ্রেডিয়েন্ট করলে এই যে একটা স্কেলার রাশি জাস্ট ন্যাবলার সাথে গুণ হবে, তারপর ডিফারেন্সিয়েট হবে, আর কিছুই না। এই গেল গ্রেডিয়েন্ট। এবার আসি ডাইভারজেন্স। লিখো ডাইভারজেন্স, ডাইভারজেন্স। তো ডাইভারজেন্স মানে ডাইভারজেন্স করা হয় ভেক্টর। ডাইভারজেন্স অফ এ ভেক্টর মানে ন্যাবলার সাথে এ ভেক্টরের ডট গুণন। ন্যাবলাও হচ্ছে একটা ভেক্টর, এও একটা ভেক্টর, ডট গুণন করলে কি পাবো? স্কেলার। দেখো জিনিসটা এরকম, ধরো ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ, এটা হচ্ছে ন্যাবলা। এর সাথে এ কে ডট গুণন দাও, ধরো এ হচ্ছে এটা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এখানে এটা কি ভাই? ভেক্টর। এটার সাথে এটা ডট হলে হবে এক্স এর সাথে এক্স এর, এখানে আই এর সাথে আই এর ডট হলে হবে ডেল এক্স বাই ডেল এক্স, ডেল এক্স বাই ডেল এক্স, আই ডট আই মানে 1। এখানে হবে ডেল ওয়াই বাই ডেল ওয়াই, এখানে হবে ডেল জেড বাই ডেল জেড, ডেল জেড বাই ডেল জেড সমান কত হবে? 1 1 1 মানে 3, যেটা একটা স্কেলার। তাহলে আমরা বলতে পারি, ধরো এটা একটা মেশিন যার নাম ডাইভারজেন্স। এই মেশিনে আমরা ইনপুট দিব ভেক্টর রাশি, কিন্তু পাবো আমরা কি ভাইয়া? স্কেলার। পাবো কি আমরা? স্কেলার। ওকে, তো এগুলো মনে রাখতে হবে এবং ডাইভারজেন্সের কিছু বিষয় মনে রাখতে হবে। প্রথম বিষয়টা হলো এটা যে যদি লিখো ডাইভারজেন্স পজিটিভ হলে, পজিটিভ হলে আয়তন বাড়ে মানে ছড়ায় যায়, কোনো কিছু ডাইভারজেন্স পজিটিভ মানে ছড়িয়ে যায়, আয়তন বাড়ে, ফলে ঘনত্ব কি ভাইয়া? কমে। এই রো হচ্ছে ঘনত্ব। ওকে, তো পরীক্ষায় প্রশ্ন আসবে ডাইভারজেন্স পজিটিভ হলে কি হয়? আয়তন বাড়ে, ঘনত্ব কমে। এরপর লিখবা ডাইভারজেন্স নেগেটিভ হলে কি হয়? উল্টাটা হবে, আয়তন কমে, ঘনত্ব কি ভাইয়া? বাড়বে। আর ডাইভারজেন্স শূন্য হলে, ডাইভারজেন্স শূন্য হলে সমান্তরাল বা সলিনয়েডাল, সলিনয়েডাল পরীক্ষায় আসবে। এটা এটা পরীক্ষায় আসবে। ডাইভারজেন্স যদি পজিটিভ হয় তাহলে আয়তন বাড়ে, সবাই বলো ঘনত্ব কমে। ডাইভারজেন্স নেগেটিভ হলে আয়তন কমে, ঘনত্ব বাড়ে। ডাইভারজেন্স শূন্য হলে সলিনয়েডাল হয়। কি হয়? সলিনয়েডাল হয় বা সমান্তরাল হয়। এবার বাকি রইল কে ভাইয়া? কার্ল। বাকি রইল কে? কার্ল। তাহলে কার্লটা কি? কার্লটা কি একটু দেখি। কার্ল দিয়ে কৃষিতে কোশ্চেন আসার চান্স খুবই কম। কার্ল, কার্ল মানে ন্যাবলার সাথে একটা ভেক্টরের ক্রস গুণন। যদি ডায়াগ্রাম দিয়ে দেখাই, এটা মনে হয় একটা মেশিন যার নাম হচ্ছে কার্ল। এর মধ্যে ইনপুট দিবা ভেক্টর, যেহেতু ক্রস গুণন তাহলে আউটপুটেও কি পাবা? ভেক্টরই পাবা। ওকে, কার্ল মানে কি? ন্যাবলার সাথে একটা ভেক্টরের ক্রস গুণন। মনে রাখবা কার্ল যদি শূন্য হয়, কার্ল এ অর্থাৎ এ ভেক্টরের কার্ল শূন্য হলে এটা কি ভাই? অঘূর্ণনশীল। কি হয়? অঘূর্ণনশীল, অঘূর্ণনশীল, অথবা বলা যায়
সংরক্ষণশীল, পরীক্ষায় আসবে। একটি ভেক্টর সংরক্ষণশীল কখন? যখন এর কার্ল শূন্য। পরীক্ষায় ঢাবিতে রিটেন আসছিল, গত বছর আসছিল যে এফ বলটি সংরক্ষণশীল বল, প্রমাণ করো। তাহলে কি করতে হবে? জাস্ট সংরক্ষণশীল বল বের করার জন্য আমরা জাস্ট তার কার্ল বের করব। কি বের করবো ভাইয়া? কার্ল। যদি কার্ল শূন্য হয়, কোন ভেক্টরের কি শূন্য হয়? কার্ল শূন্য হয়, তাহলে সেই ভেক্টরটা কি হবে? সংরক্ষণশীল হবে। এবার খুবই পপুলার প্রশ্ন, অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স কত? পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসবে। অবস্থান ভেক্টরের, যদি এখনো আসে নাই বাট আসবে, অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স কত তোমার আগে জানতে হবে। তাহলে অবস্থান ভেক্টরটা কি ভাইয়া? কি জানতে হবে? অবস্থান ভেক্টরটা কি? তোমরা জানো অবস্থান ভেক্টর মানে হলো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এবং এটারে যদি ন্যাবলার সাথে ডট গুণন করো, এটাই তো ডাইভারজেন্স, এবং সেটা আসবে 3, যেটা অলরেডি আমরা করাইছি। এই যে এখানে করাইছি অবস্থান, এই এ কিন্তু অবস্থান ভেক্টরই ধরে করছি, তাহলে অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স হবে 3। ওকে, অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স কত হচ্ছে? 3। শেষ। তো এখন তোমাদেরকে দেখাই, এই যে এতক্ষণ যাবত যা পড়িয়েছি এর মধ্যে এখানে তাই পড়ানো হয়েছে যা কৃষি এবং গুচ্ছের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মহা ইম্পর্টেন্ট। দেখো ভাই, এখানে আজাইরা কোনো টপিক তোমাদেরকে পড়াই নাই, লেংদি করি নাই। যদি কিছু অঙ্ক করি তোমাদের জন্য, এই দেখো এখানে সব সূত্র মুখস্থ হয়ে যাবে। কয়েকটা অঙ্ক, জাস্ট কয়েকটা অঙ্কের মাধ্যমে পুরো চ্যাপ্টার ক্লোজ। দেখাই তোমাদেরকে, এখানে অনেক কিছু দিয়ে দিছে। বলছে এ আর বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আগেই বলি এগুলো ক্যালকুলেটর দিয়ে করতে হবে, কারণ আমি ডেটাটা ওইভাবে বসাই নেই। কৃষিতে তোমার যদি প্রশ্ন আসে তাহলে ডেটা ওইভাবেই দিবে যেন তুমি ক্যালকুলেটর ছাড়া পারো। তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কেমনে বের করে ভাই? এ ডট বি দিয়ে, এ ডট বি মানে এ বি কস থিটা। এই যে থিটা বের করতে বলছে, তাহলে থিটা হবে কজ ইনভার্স এ ডট বি বাই এ বি। মানটা বসিয়ে দাও, কজ ইনভার্স এ ডট বি কত হয় বলো? এর সাথে বি কে ডট করো, 6 দুগুণে 12, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, মাইনাসে প্লাসে মাইনাস, 2 1 2, 6 2 8, 12 থেকে 8 গেলে থেকে 4। আর এ আর বি এর মান কত? এটার মান রুট ওভার অফ 2 স্কয়ার 2 স্কয়ার 1 স্কয়ার, মানে 4 4 8 আর 1 9, রুট ওভার অফ 9। এটার মান 6 স্কয়ার 3 স্কয়ার 2 স্কয়ার, 6 কে স্কয়ার করলে 36, আর 9 45, আর 4 49, রুট ওভার অফ 49। তাহলে কজ ইনভার্স উপরে কত? 12 থেকে 6 গেলে 6, 6 থেকে 2 গেলে 4, রুট 9 মানে 3, 3 আর 7, 3 সাথে 21, এ হচ্ছে অ্যান্সার 4/21। তো আগেই বলছি যে কৃষিতে আসলে অবশ্যই ক্যালকুলেটর ছাড়া যেন করতে পারো, সেভাবেই মান দেওয়া থাকবে। তাহলে কজ ইনভার্স 4/21। পরের প্রশ্ন দেখো, বলছে এ বি ডি তিনটি একই সমতল অবস্থান করবে কিনা। এই যে এটা হচ্ছে এ, এই যে এ, এটা হচ্ছে বি, এই যে বি, এবং এটা হচ্ছে ডি। এই তিনটি ভেক্টর একই সমতলে থাকবে কিনা। ভাইয়া, একই সমতলে থাকতে হলে এদের সহগগুলোর নির্ণায়ক কত হবে? 0। একই সমতলে থাকতে হলে এদের সহগগুলোর নির্ণায়ক হবে 0। তাহলে সহগগুলোর নির্ণায়ক করো। এর সহগ কত? 2 2 -1, এই যে 2 2 -1 এর সহগ। বি এর সহগ কত? 6 -3 2, এই যে 6 -3 2। ডি এর সহগ কত? 15 এ আর -9, 15 এ -9। এখন এদের নির্ণায়ক কত বের করো। 2 স্থির, এই সারি এই কলাম বাদ, মাইনাসে মাইনাসে প্লাস, 9 3 9 27, মাইনাস 2 ইন্টু এ মানে 2a, এরপর মাইনাস এই 2 রাখলাম, এই কলাম এই সারি বাদ, মাইনাস 9 ইন্টু 6, তাহলে মাইনাস 6 নং কত হয়? 63, 7 নং 63, 6 নং কত হয়? 54। এরপর মাইনাস দিতে হয়, 15 দুগুণে কত? 30, প্লাস প্লাস এখানে হবে -1, এই কলাম এই সারি বাদ, 6 ইন্টু এ মানে 6a, মাইনাস -15 মানে প্লাসের 15, ইজ ইকুয়াল টু কত হইতে হবে? 0 হইতে হবে। ইজ ইকুয়াল টু কত হইতে হবে? 0 হইতে হবে। এখান থেকে আমরা এ এর মানটা কি বের করতে পারবো না?
এ এর মানটা কি বের করতে পারবো না? বলো। এই সমীকরণে একটাই অজানা, সেটা হচ্ছে এ। দেখো ভাইয়া, সমতলে হইতে হলে এদের নির্ণায়ক কত হইতে হবে? শূন্য। নির্ণায়কের বিস্তৃতি কত হইতে হবে? শূন্য। এখান থেকে এ এর মান বের করতে পারবা, তারপরে বলবা কি এ এর মান এত হলে এরা সমতলীয় হবে, শেষ। এ এর মান এত হলে এরা সমতলে অবস্থান করবে। এ এর মানটা বের করে, এখান থেকে এ এর মানটা বের করে খালি বলবা এ এর মান এত হলে তিনটি ভেক্টর সমতলে অবস্থান করবে। ডান। পরের প্রশ্ন, এ ও বি এর লব্ধির সমান্তরাল একক ভেক্টর। দেখো এটা খুব সুন্দর প্রশ্ন। লব্ধির সমান্তরাল একক ভেক্টর এ আর বি এর, তাহলে এ আর বি এর লব্ধি কি ভাইয়া? এ প্লাস বি এর লব্ধি। এটার একক ভেক্টর মানে এ প্লাস বি কে এ প্লাস বি এর মান দ্বারা ভাগ করবা, শেষ, অঙ্ক শেষ। এটাই হচ্ছে লব্ধির সমান্তরাল একক ভেক্টর। লব্ধির মান দ্বারা ভাগ। তাহলে লব্ধি কত? এ প্লাস বি, লব্ধি করো। 2 এর সাথে 6 যোগ দিলে কত হবে? 8i ক্যাপ প্লাস 2 মাইনাস 3, তাহলে মাইনাস জে ক্যাপ, মাইনাস 1 প্লাস 2, তাহলে প্লাস কে ক্যাপ। এটা হলো এ প্লাস বি ভেক্টরের মান, সরি, এটা হলো এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এবং এটার মান হবে রুট ওভার অফ 8 স্কোয়ার 1 স্কোয়ার 1 স্কোয়ার 64 65 66, তাহলে এটা রুট ওভার অফ 66 দ্বারা ভাগ, উপরে যা আছে তাই, এইটাই মাইনাস জে প্লাস কে। এটা হচ্ছে এ আর বি এর লব্ধির সমান্তরাল একক ভেক্টর। সামনে একটা প্লাস মাইনাস দিতে পারো, সমস্যা নাই, না দিলেও প্যারা নাই। অপশনে যদি প্লাস মাইনাস থাকে তাহলে দিবা, নাইলে নাই। এই হলো লব্ধির সমান্তরাল একক ভেক্টর। এটা কি ভাইয়া? লব্ধির সমান্তরাল একক ভেক্টর। পরের প্রশ্ন, এক্স অক্ষ বরাবর অভিক্ষেপ বের করো। এ আর বি এর এক্স অক্ষ বরাবর অভিক্ষেপ। দেখো ভাইয়া, এক্স অক্ষ বরাবর অভিক্ষেপ হচ্ছে এ ডট এক্স সমান হবে, আচ্ছা, এক্স অক্ষ বরাবর অভিক্ষেপ হচ্ছে এক্স অক্ষ বরাবর যেই একক ভেক্টর কাজ করে তার সাথে ডট গুণন। তোমরা জানো এক্স অক্ষ বরাবর কাজ করে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর কাজ করে জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর কাজ করে কে ক্যাপ। তাহলে এক্স অক্ষ বরাবর অভিক্ষেপ মানে হলো এ এবং আই ক্যাপের ডট গুণন দিবা। এ ডট আই ক্যাপ সমান কি হবে? এ আই ক্যাপের মান কত? বি কস থিটা। কার অভিক্ষেপ চাইছে? এক্স অক্ষ বরাবর এ ওর এর অভিক্ষেপ। এর অভিক্ষেপ মানে এ কস থিটা। তাহলে এ কস থিটা হচ্ছে এ এর সাথে আই কে ডট দিব ডিভাইডেড বাই 1, এ কস থিটা, এ কস থিটা চেয়েছে। এ ভেক্টরের সাথে আই ভেক্টরকে ডট গুণন দিলে, এই যে এ ভেক্টর এটার সাথে আই কে ডট গুণন দিলে উপরে খালি পাবা 2, 2/1 মানে 2। খুবই সুন্দর অঙ্ক, এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো? এ কস থিটার মান হচ্ছে 2। এটাই হলো এক্স অক্ষ বরাবর এটাই হলো এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর এ ভেক্টরের অভিক্ষেপ। এটা হলো এক্স অক্ষ বরাবর এ ভেক্টরের অভিক্ষেপ। তাহলে এক্স অক্ষ বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ কত হবে? সেটা হবে বি কস থিটা। বি কস থিটা হবে বি ডট এক্স অক্ষে একক ভেক্টর বাই একক ভেক্টরের মান, এই যে 1 দ্বারা ভাগ। তাহলে বি এর সাথে আই কে ডট করলে এই যে 6i এর সাথে ডট হবে অনলি 6। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ, বি কস। ঠিক আছে, মনে থাকবে। তাহলে ভাইয়া এক্স অক্ষ বরাবর এ ভেক্টরের অভিক্ষেপ হচ্ছে এ কস থিটা। আমরা আগে বলেছি যার অভিক্ষেপ ওইটা কস থিটা। তাহলে বি এর অভিক্ষেপ হবে বি কস থিটা। জাস্ট মনে রাখতে হবে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কাজ করে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ এবং জেড অক্ষ বরাবর কে ক্যাপ, এবং এদেরকে আমরা বলি আয়তাকার একক ভেক্টর। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে তিনটি একক ভেক্টর ক্রিয়াশীল তাদেরকে আমরা কি বলছি? আয়তাকার একক ভেক্টর, রাইট? আমরা পড়েছিলাম লাস্ট ক্লাসে। নেক্সট দেখো, এবার ক্ষেত্রফল সম্পর্কিত। কৃষিতে যদিও ক্ষেত্রফলের জিনিসপাতি খুব কমই আসে, তবে একটু দেখে নিই। দেখো, এ আর বি একটি ত্রিভুজের দুইটি বাহুকে সূচিত করছে।
একটা ত্রিভুজের দুইটি বাহুকে সূচিত করলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত। এটা সূত্রটা মুখস্থ রাখবো যে যদি এ ভেক্টর ও বি ভেক্টর ত্রিভুজের বাহুকে সূচিত করে তাহলে সূত্রটা হলো হাফ ইন্টু এ ক্রস বি এর মান। কি ভাইয়া? ত্রিভুজের বাহু সূচিত করলে হাফ ইন্টু এ ক্রস বি এর মান। তাহলে প্রথমত তোমরা এ ক্রস বি বের করবা, এরপর তার মানকে জাস্ট হাফ দ্বারা গুণ দিয়ে দিবা, শেষ। তাহলে এ ক্রস বি আমরা বের করতে পারি না? অফকোর্স পারি। এ ক্রস বি কেমনে বের করে? এ ক্রস বি বের করে নির্ণায়কের মাধ্যমে, তাই না? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এর সহগ কত? 2 2 - 1, 2 2 - 1। এবং বিতে আই ক্যাপের সহগ কত? 6, জে ক্যাপের সহগ হচ্ছে -3 এবং কে ক্যাপের সহগ হচ্ছে 2। তো এটা বিস্তৃতি করে তোমরা এ ক্রস বি ভেক্টরটা বের করবা, সেখান থেকে মান বের করবা, মানকে হাফ দ্বারা গুণ দিবা। এটা তোমাদের কাজ। পরের কোশ্চেনে যাই। দেখো, এ আর বি কে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু ধরলে সামান্তরিকের ক্ষেত্রফল। ত্রিভুজের বাহু হলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ ক্রস বি এর মান, আর সামান্তরিকের বাহু হলে এটার সূত্র হচ্ছে সিম্পলি এ ক্রস বি এর মান, যেটা আগের অঙ্কে বের করে ফেলছো অলরেডি। এই যে সূত্র কিন্তু আমি লিখে দিচ্ছি, একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। আমি জানি সূত্রগুলো তোমাদের জানা আছে, তোমরা প্র্যাকটিস করবা, জাস্ট প্র্যাকটিস করবা। এখানে এ ক্রস বি এর মান বের করে ফেলবা। পরের কোশ্চেনে যাই। এবার বলছে বি আর সি কে সামান্তরিকের কর্ণ বিবেচনা করলে, তো যদি কর্ণ হয় তাহলে আবারও হাফ ইন্টু বি ক্রস সি। সো ক্ষেত্রফল রিলেটেড কয়টা সূত্র দেখলাম? 3টা সূত্র। একটা হচ্ছে ত্রিভুজের বাহু নির্দেশ করলে হাফ ইন্টু এ ক্রস বি এর মান, সামান্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করলে জাস্ট এ ক্রস বি এর মান, আর যদি সামান্তরিকের দুইটা কর্ণ নির্দেশ করে তাহলে আবারও হাফ ইন্টু এটার মান। মান বি ক্রস সি করে তারপর মান বের করবা। ওকে, সো দেখো এক অঙ্কেই ক্ষেত্রফল, অভিক্ষেপ সব ডান। আপেক্ষিক বেগের বৃষ্টি ছাতার টপিকটা আমরা পড়িয়ে ফেললাম। তো আজকের ক্লাসে তোমাদেরকে যা যা পড়িয়েছি, এরপর তোমাদের কাজ হচ্ছে একটু কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করবা। আমি কিন্তু আগেই বলছি তোমাদেরকে কৃষির জন্য যেটুকু দরকার সেটুকু পড়াইছি, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদেরকে আমি টপিকগুলো ধরিয়ে দিলাম, তোমাদের কাজ হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা। যত বেশি প্র্যাকটিস করবা তুমি অন্যদের থেকে তত বেশি এগিয়ে থাকবা। প্রবলেম প্র্যাকটিসের উপর কোনো কিছুই নাই এখন, মানে এই মুহূর্তে তোমার এটাই দরকার, বেশি বেশি প্রবলেম প্র্যাকটিস। আমাদের ক্লাসগুলোর মাধ্যমে তুমি জাস্ট বুঝতে পারবা কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং সেই টপিকগুলো তোমাদেরকে ধরিয়ে দিব। সো ইনশাল্লাহ আশা করি পুরো ক্লাসটা বুঝতে পেরেছো। আমাদের পুরো ক্লাসটা শেষ, তোমাদেরকে মোটামুটি সবকিছুই পড়িয়েছি। ও হ্যাঁ, আর একটা ছোট্ট জিনিস বাকি ছিল, সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। সেটা হলো অক্ষের সাথে উৎপন্ন কোণ। একটু লিখো, একটা ভেক্টর এ ভেক্টর, এ ভেক্টরটা হলো এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এই ভেক্টরটি তিনটি অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? তিনটা অক্ষ কি কি? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এই তিন অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? একদম শর্টকাট সূত্র, থিটা এক্স। এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কজ ইনভার্স। এই ভেক্টরের এক্স অক্ষ বরাবর অংশটা, এই যে আই ক্যাপের সহগ, এক্স অক্ষ বরাবর অংশ ডিভাইডেড বাই পুরো ভেক্টরের মান। পুরো ভেক্টরের মান কত? এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এটা হলো এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। একইভাবে আমি যদি বলি ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ কত? ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ থিটা ওয়াই হলে কজ ইনভার্স এই ভেক্টরের ওয়াই অক্ষের উপাংশ মানে এ ওয়াই ডিভাইডেড বাই মান, মানে যা ছিল তাই। জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ কজ ইনভার্স এই ভেক্টরের জেড অক্ষ বরাবর উপাংশ অর্থাৎ এ জেড ডিভাইডেড বাই মান, যা ছিল তাই। ওকে, এখানে একটা মজার জিনিস আছে। মজার জিনিস হচ্ছে যদি cos x cos y cos থিটা x cos থিটা y cos থিটা z বের করে স্কয়ার করে যোগ করো, কি পাবা? স্কয়ার করে যোগ করলে এই রুট চলে যাবে, এটা স্কয়ার হয়ে যাবে, রুট চলে যাবে, স্কয়ার হয়ে যাবে। সবগুলো যদি যোগ করো তাহলে হবে 1। মানে মনে রাখবা cos স্কয়ার থিটা x প্লাস cos স্কয়ার থিটা y প্লাস cos স্কয়ার থিটা z, এই ফলাফলটা আসবে 1। ক্যালকুলেট করে দেখো, তাহলে আমরা বলতে পারি যে একটি ভেক্টর তিনটি অক্ষের সাথে যেই কোণ উৎপন্ন করে, যেই কোণগুলো উৎপন্ন করে সেই
কোণগুলোর কজের বর্গের সমষ্টি হচ্ছে 1। দেখো cos কে এই পাশে নিয়ে আসো, cos থিটা x cos থিটা y cos থিটা z স্কয়ার করে যোগ করো, বর্গ করে যোগ করলে 1 পাবা। তাহলে একটি ভেক্টর তিনটি অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণগুলোর কজের কজ নিব কোসাইন, মানে কোসাইনের বর্গের সমষ্টি হচ্ছে 1। ওকে, ডান। আচ্ছা, একজন হচ্ছে শব্দ তরঙ্গ লেকচার কবে আসবে অলরেডি চলে গেছে, ইউটিউবে দেখতে পারো। তো এই হচ্ছে আমাদের লেকচার, মোটামুটি তোমাদের সবই পড়ানো হয়েছে। এবার কাজ হচ্ছে তোমাদের প্র্যাকটিস করা। ওকে, যা দরকার আমরা সেটুকুই পড়েছি। তো পুরো লেকচারটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও।